আনন্দ দাশগুপ্ত, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিক্যাল সায়েন্স, IISER কলকাতা। স্যারকে অসংখ্য শ্রদ্ধা নিবেদন করি। স্যার, হ্যাঁ বল। গুড ইভিনিং স্যার, আপনাকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার ভিডিওটা অফ করেই দিই, কারণ ব্যান্ডউইথে তার সুবিধা হবে একটু। হ্যাঁ স্যার। তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমরা আগের দিন শেষে দু একটা প্রশ্ন রেখেছিলাম। তার মধ্যে একটা ছিল এই যে, ধরো অনুভূমিক তল বা নততল যাই হোক, তার উপর দিয়ে যখন একটা সিলিন্ডার বা চাকতি গড়িয়ে যায়, তখন আমরা তার সমীকরণ লেখার চেষ্টা করেছিলাম। দুটো জিনিস লিখেছিলাম। একটা হচ্ছে লিখেছিলাম, এটা যদি অনুভূমিক ধরে নি, যদি এটা ঠিক দেখতে অনুভূমিক হয়নি, তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে অনুভূমিক করে নেওয়া যাক। এই অনুভূমিক মাটিতে যখন চাকতি গড়াচ্ছে, তখন আমরা তার যে গতির সমীকরণ লিখেছিলাম, তাতে দুটো সমীকরণ লিখতে পেরেছিলাম। একটা হচ্ছে আর একটা হচ্ছে আই ডি ওমেগা ডিটি মাইনাস এফ। প্রথমটা স্রেফ নিউটনের সেকেন্ড দ্বিতীয় সূত্র, কিন্তু একটা কণিকার জন্য নয়, এটা সিস্টেম অফ পার্টিকলস এর জন্য, যেটা আমরা দেখিয়েছিলাম যে সেন্টার অফ মাস এমন ভাবে চলে যেন পুরো ভরটাই সেখানে আছে আর পুরো বাইরের বলটা সেখানে আছে। সেটা ব্যবহার করে আমরা দেখছি যে এই যে ফ্রিকশনাল ফোর্স, যেটাকে আমি ক্যাপিটাল এফ বলেছি, তার জন্য যেটা হবে যে এর একটা ত্বরণ হবে, এবং সেই ত্বরণটা, এটা হচ্ছে গোটা চাকতির ত্বরণ নয়, কারণ গোটা চাকতির বিভিন্ন অংশ বিভিন্ন বেগে নড়ে, বিভিন্ন ত্বরণ হয় তার। এখানে ত্বরণটা হচ্ছে কেন্দ্রবিন্দু বা ভর কেন্দ্রে। সেটা আমি এরকম একটা সমীকরণ লিখতে পেরেছিলাম। তার সঙ্গে সঙ্গে এটাও লিখেছিলাম যে এই কেন্দ্রের সাপেক্ষে যদি আমি এই চাকতিটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি, সেটা হবে আই ওমেগা, আর ডিএল ডিটি হচ্ছে আই ডি ওমেগা ডিটি, যেটা টর্কের সঙ্গে সমান। এখন এইখানে তিনটে বল আছে, এমজি আছে, এন আছে, আর এফ আছে। এই সমীকরণটা শুধু এফ ঢুকেছে, কারণ ত্বরণটা হচ্ছে শুধুমাত্র অনুভূমিক দিকে, আর অনুভূমিক দিকে একমাত্র এফটাই আছে। আর এই সমীকরণেও শুধুমাত্র এফটাই আছে। তার কারণটা হলো এই যে কেন্দ্র দিয়ে যেহেতু এমজি আর এন দুটোই যাচ্ছে, সেহেতু এমজি আর এন এর কেন্দ্রের সাপেক্ষে কোনো ভ্রামক বা কাপল নেই। টর্ক যেটুকু আছে এফ এর আছে, এবং সেটা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেদিকে তার উল্টো দিকে, সেই জন্য মাইনাস সাইন। এই অবধি করে আমরা সমীকরণ থেকে সমাধান করে অনেক কিছু বের করছিলাম। কিন্তু শেষে যে প্রশ্নটা তোলা হয়েছিল সেটা হচ্ছে যে এখানে যে অবজার্ভার আমি ব্যবহার করছি, যে পর্যবেক্ষকে ব্যবহার করছি, সে হচ্ছে মাটিতে দাঁড়িয়ে আছে এমন কেউ একটা। তার মাটিতে দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষককে আমরা ইনার্শিয়াল অবজার্ভার ধরতেই পারি, যদিও প্রথম কাছেই বলেছিলাম সেটা এক্স্যাক্টলি ট্রু নয়, কিন্তু তাও মানে আমাদের ধারে কাছে যেসব জিনিস ঘটছে তার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন হিসেবে মাটিতে দাঁড়ানো অবজারভারকে যদি ইনার্শিয়াল ধরে নিই, তাহলে মোটেই খুব একটা ভুলভাল কিছু হয়, সেটা বেশ ঠিকঠাকই থাকে। কাজে এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই যে আমরা যখন এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ইকুয়েশনটা লিখেছি, বিএলডিটি ইকুয়াল টর্কটা ইউজ করেছি, সেখানে কিন্তু যে অবজারভার আমরা ব্যবহার করছি, যার সাপেক্ষে এলটা আই ওমেগা, সেটা হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে যে সরছে। এখন কেন্দ্রটা তো ত্বরণ আছে, কেন্দ্রের ত্বরণটাই তো এই ডিভিডিটি, সেটা তো শূন্য না। মানে আবার প্রথম দিন থেকেই বলছি, কেন্দ্রের ত্বরণ আছে এই কথাটা শুধু বলার কোনো মানে হয় না, সবসময় বলতে হয় কার সাপেক্ষে। এখানে যাকে আমরা ইনার্শিয়াল অবজারভার হিসেবে নিয়েছিলাম, মানে মাটিতে যে দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে একটা ত্বরণ আছে। এই ত্বরণটা থাকার ফলে অন্তত যতক্ষণ পর্যন্ত এই চাকাটা রোলিং উইদাউট স্লিপিং এই অবস্থায় যায়নি,
ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ত্বরণটা থাকবে, এবং তার মানে কিন্তু এই চাকার কেন্দ্রের সঙ্গে সঙ্গে সরছে যে অবজারভার, সে কিন্তু ইনার্শিয়াল অবজারভার নয়। এদিকে ডিএল/ডিটি ইকুয়াল টর্ক যে ইকুয়েশনটা আমাদের ছিল, ডিএল ভেক্টর ডিটি ইকুয়াল টর্ক, সেটা কিন্তু আমরা বেরই করেছিলাম নিউটনের সেকেন্ড ল ধরে নিয়ে। মানে সেখানে ধরাই ছিল এমন একজন অবজারভার যার জন্য নিউটন সেকেন্ড ল খাটে, অর্থাৎ তার মানে ইনার্শিয়াল অবজারভারের জন্য। সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল, যে আমরা এমন একটা সমীকরণ ব্যবহার করলাম যেখানে যে পর্যবেক্ষককে ব্যবহার করেছি তার জন্য সেই সমীকরণটা ব্যবহার করা উচিত নয়, তাহলে কি আমরা ভুল করেছি? তাহলে কি এই সমীকরণটা ভুল? আর যদি ভুল হয় তাহলে ঠিক সমীকরণটা কি? আর যদি ঠিক হয় তাহলে সেটা কি করেই বা ঠিক হতে পারে? এটা আমি তোমাদের আগের দিন ভাবতে বলেছিলাম। কেউ কি ভেবে এর উত্তর বের করতে পেরেছে? হতেই পারে ভাবার সময় পাওনি, কিন্তু বলো কেউ এটা ভেবেছো কি আদৌ? স্যার ভেবেছিলাম কিন্তু বুঝতে পারিনি কি হবে। আচ্ছা আচ্ছা, এটা তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই যে অবজারভার যার জন্য এই সমীকরণটা লেখা হচ্ছে, এই সমীকরণটা বিশেষ করে, সেই অবজারভার যে ইনার্শিয়াল নয় সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই তো? হ্যাঁ স্যার। এখন ইনার্শিয়াল যদি না হয় কোনো অবজারভার, তার জন্য কি আমি নিউটন সেকেন্ড ল ব্যবহার করতে পারি? পারি না, কিন্তু সিউডো ফোর্স এর ধারণা দিয়ে হয়তো কিছু এটা করা যায়। পারি না, কিন্তু পারি, মানে হয়তো না পারি। ব্যাপারটা হচ্ছে নিউটন সেকেন্ড ল যদি আমি ব্যবহার করতে চাই for an observer who is not an inertial observer, যার জন্য সেকেন্ড ল ব্যবহার করা সম্ভব হওয়া উচিত নয়, সেক্ষেত্রে আমাকে কিন্তু সিউডো ফোর্স ব্যবহার করতে হবে। এবং সিউডো ফোর্স শুধু নয়, সেই সিউডো ফোর্সে যেমন টর্ক হবে, তাই তো? ফোর্স থাকলে যেমন টর্ক হয়, সিউডো ফোর্স থাকলে সিউডো টর্ক হবে, সেই সিউডো টর্ক গুলো ধরতে হবে। এবার এই সিউডো টর্কটা কেমন হবে, এই পার্টিকুলার সিস্টেমটার জন্য না বলে যে কোনো জেনারেল একটা সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য আমি যদি সিউডো টর্কটা ব্যবহার করি তাহলে সেটা কিরকম দাঁড়ায়? এখানে প্রথমত একটা জিনিস বলছি যে আমরা ধরে নিচ্ছি এমন একজন অবজারভার যে একজন ইনার্শিয়াল অবজারভারের রেসপেক্টে অ্যাক্সিলারেট করছে, কিন্তু ঘুরে যাচ্ছে না, মানে সে ট্রান্সলেট করছে। সেটা কেন বলেছিলাম বলতো? সেটা বলেছিলাম এই কারণেই যে আমরা যে সিউডো ফোর্সের ফর্মুলা বের করেছিলাম, মাইনাস এম ইন্টু এ টাইম এ অফ দ্য এ, যেখানে এ হচ্ছে ওই অবজারভারের ত্বরণ, কার সাপেক্ষে না ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে, মানে আমাদের এই প্রবলেমে মাটির সাপেক্ষে। এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু তখনই করা সম্ভব যখন অবজারভারের যে অক্ষগুলো সেগুলো ঘুরছে না। মানে অবজারভার নিজে কিন্তু আঁকা বাঁকা পথে চলতেই পারে, আর অবজারভারটা এইভাবে যাচ্ছে এরকম করে, কিন্তু সব জায়গাতেই তার অক্ষগুলো, এক্স ওয়াই জেড অক্ষগুলো নিজের সাথে যেরকম ছিল সেভাবেই থেকে যাচ্ছে, ঘুরছে না। এরকম যদি হয়, সময়ের সাথে সাথে অবজারভারের অবস্থান পাল্টাচ্ছে, এখানে ছিল এখানে এসছে, এখানে এসছে, এবারে এই ব্যাকাবস্থায় গেছে, কিন্তু তার যে অক্ষগুলো আছে এক্স ওয়াই জেড অক্ষগুলো, সেগুলো প্রথমে যে অক্ষ দিয়ে শুরু করছে তার সাথে সমান্তরাল রেখে এসে গেছে। এরকম অবজারভার যদি হয় তাহলে আমরা দেখেছিলাম যে সেই অবজারভার আর ইনার্শিয়াল অবজারভারের মধ্যে ত্বরণের একটা তফাৎ হবে, এ ইকুয়াল টু এ প্রাইম প্লাস এ অবজারভার হবে। আর সেক্ষেত্রে এম এ প্রাইমটা ফোর্স হবে না, কিন্তু ফোর্স মাইনাস এম টাইমস এ অবজারভার হবে। আর এই মাইনাস এম টাইমস এ অবজারভার, এটাকে আমরা বলছিলাম সিউডো ফোর্স। সোজা কথা, আমি এইরকম অবজারভারের জন্য আমি কিন্তু এম এ প্রাইম ইকুয়াল টু ফোর্স লিখতে পারি, শুধু তফাৎ হচ্ছে ফোর্সটা শুধু আসল ফোর্সটা নয়, তার সঙ্গে সঙ্গে সিউডো ফোর্সটা জুড়তে হবে। এইগুলো জুড়ে যদি আমি বলি মোট ফোর্সটা হচ্ছে আসল ফোর্স আর সিউডো ফোর্স মিলিয়ে, তাহলে নিউটন সেকেন্ড ল আমি ব্যবহার করতে পারবো। এখানে বেশ কয়েকবার বললাম যেটা, সেটা হলো যে অক্ষগুলো ঘুরছে না। অক্ষগুলো ঘুরলে কি হয় সেটা আরেকটু জটিল, সেটা কথা আমরা আশা করছি আজকে শেষ করার আগে বলতে পারবো, কিন্তু আপাতত এই কথাটাই বলা যাক যে এখানে ধরো আমার একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে যার
আইতম কণিকা, তার মাস হচ্ছে এমআই, পজিশন ভেক্টর আরআই, ইত্যাদি ইত্যাদি। এইবার এর উপর যে সিউডো ফোর্সটা, আসল ফোর্স যা আছে আছে, কিন্তু সিউডো আইতম কণিকার উপর সিউডো ফোর্স, সেটা কি? মাইনাস এমআই ইন্টু এ অবজার্ভার। মানে আমি যে অবজার্ভার ইউজ করছি সে যদি ইনার্শিয়াল না হয়, সে যদি ট্রান্সলেট করে with an acceleration with respect to an inertial observer, তাহলে আমি এরকম একটা ফর্মুলা দিয়ে আইতম কণিকার উপর সিউডো ফোর্স লিখতে পারবো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই আশা করি। এবার তাহলে এই আইতম কণিকার উপর সিউডো টর্ক যেটা হবে, এই সিউডো ফোর্সের জন্য যে এক্সট্রা টর্কটা হবে, এমনি ফোর্সের জন্য যা টর্কটা হবে, এই সিউডো ফোর্সের জন্য যে টর্কটা হবে সেটা হচ্ছে এটা। এটা হলো সিউডো টর্ক, মানে সিউডো ফোর্সের জন্য যে টর্ক, শব্দ ভ্রমণ বলতে পারো, অন দ্য ith পার্টিকেল। কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন যে ইকুয়েশনটা বা ডিএলডি কি ইকুয়াল টর্ক যেটা, সেটা তো আমরা সিস্টেম অফ পার্টিকেলস জন্য করেছিলাম। সিস্টেম অফ পার্টিকেলস জন্য কি ছিল? এটা ছিল মোট এক্সটার্নাল টর্ক, আর এটা ছিল মোট যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সবকটা কণিকার অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করে যেটা পাওয়া যায় তার পরিবর্তনের হার। এই চাকা বা সিলিন্ডার এদের ক্ষেত্রে কিন্তু এটার কথাই আমরা বলছি, মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম আর মোট বহিস্থ ভ্রামক। এখানে কিন্তু বহিস্থ যে বল তার সাথে সাথে সিউডো ফোর্স ঢুকে বসে আছে, কাজে মোট সিউডো টর্ক যেটা সেটাও জুড়তে হবে। এই নেট সিউডো টর্কটা মিলিয়ে সেটা কত আসছে? সেটা তো এই যে আইতম কণিকার উপর যে ছদ্ম ভ্রামকটা, সেটা আই ইকুয়াল টু 1 2 3 আপ টু এন যোগ করলেই পাবো, মাইনাস তাই তো। এইবার জিনিস খেয়াল করো, এই যোগটা করছি আমি আই এর উপরে, মানে আই ইকুয়াল টু 1 2 3 এরকম করে এন অব্দি। কিন্তু এই যে এ অবজার্ভার, এটা কি কোন কণিকাটা দেখছি তার উপর নির্ভর করছে? মানে আই এর উপর কি নির্ভর করছে? না স্যার, এর উপর ডিপেন্ড করবে না। করবে না, কারণ সবার এ অবজার্ভারটা তো যে অবজার্ভার তার কি তরফ, সেটা তো সব কণিকার জন্যই এক, মানে সেটা তো কণিকার উপর নির্ভরই করা। তাহলে আমি এই সাম থেকে সেটা বের করে নিতে পারবো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে সিগমা এমআই আর আই, এটা তো তোমার জানা উচিত, এটা কি জিনিস? তোমরা আগেও দেখেছো, এটা কি? পজিশন ভেক্টর গুলোকে ভরগুলো দিয়ে গুণ করে যোগ করে দিচ্ছে, এটা এই জিনিসটা কি? হুম, এটা চেনা চেনা মনে হচ্ছে না? M1 R1 plus M2 R2 of M and RN। এক্স সেন্টার অফ মাসের ফর্মুলা বের করতে গিয়েও আমরা এটা দেখেছিলাম। ফর্মুলা বের করতে গিয়ে ঠিক এটাই ব্যবহার করেছো, এটাকে টোটাল ভর দিয়ে ভাগ করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল মাস দিয়ে ভাগ করে দিতাম। হ্যাঁ, টোটাল মাস দিয়ে যদি ভাগ করে দেখো তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই এটা। হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আর এই আরসিএম যেটা, সেটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, কার সাপেক্ষে? যে অবজার্ভার সাপেক্ষে R1 R2 R3 মাপা হয়েছে সেই তার সাপেক্ষে, তাই তো? হ্যাঁ স্যার। এইবার যদি আমি an observer ট্রান্সলেটিং উইথ দ্য সেন্টার, ট্রান্সলেটিংটা বারবার বলছে, এটা কারণ আছে, তাহলে উইথ দ্য সেন্টার অফ মাস, এমন একজন অবজার্ভার যে সেন্টার অফ মাসের সঙ্গে সঙ্গে সরছে, ঘুরছে না, সে চাকার সঙ্গে ঘুরতে থাকছে না, কিন্তু সেন্টার অফ মাসের সঙ্গে সঙ্গে সরতে থাকছে, এমন একজন অবজার্ভারকে যদি আমি নিই, তাহলে সেই অবজার্ভারের সাপেক্ষে আরসিএম কত?
যে অবজারভার ভর কেন্দ্রের সঙ্গেই সত্য সত্য থাকে, সেই অবজারভারের সাপেক্ষে ভর কেন্দ্রের পজিশন রেটটা কত হবে? জিরোই তো হবে। এক্স্যাক্টলি 0 হবে, কারণ নাল ভেক্টর হবে আর কি, কারণ সে তো যেখানে আছে সেখানেই সেন্টার অফ মাসটা আছে, কাজে 0 হবে। তাহলে সেই রকম অবজারভারের জন্য যে সেন্টার অফ মাস অফ এ সিস্টেমের সঙ্গে ট্রান্সলেট করে, তার জন্য এবং শুধুমাত্র তার জন্যই কিন্তু নেট সিউডোটক শূন্য হয়ে যায়। এই ফর্মুলা দেখো, দেখলেই বুঝতে পারো। তার মানে কি? তার মানে আমার যদিও এই অবজারভার যে সেন্টার অফ মাসের সঙ্গে ট্রান্সলেট করছে, তো যদিও ইনার্শিয়াল নয়, তার জন্য কিন্তু আমার নিউটন সেকেন্ড ল ব্যবহার করার অধিকার নেই। এবং মনে হতে পারে যে সেই নিউটন সেকেন্ড ল থেকে যেটা বেরোয়, মানে রোটেশনাল ভার্সন অফ নিউটন সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকলস, বা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু টর্ক, সেটাও ব্যবহার করার অধিকার না থাকার কথা। কিন্তু এই জিনিসটার জন্য কিন্তু অধিকারটা এসে যাচ্ছে যে এরকম একজন অবজারভার যদি আমি ব্যবহার করি যে সেন্টার অফ মাসের সঙ্গে সরছে, অন্য কোনো বিন্দু হলে কিন্তু হবে না, কিন্তু সেন্টার অফ মাসের সঙ্গে সঙ্গে যে অবজারভার সরছে তার জন্য নেট সিউডোটক শূন্য। আর নেট সিউডোটক শূন্য হওয়ার ফলে তুমি ডিএলডিটি ইকুয়াল টক, মানে জাস্ট এক্সটার্নাল টকটা ধরে নিলেই চলবে, সিউডো ফোর্সের জন্য টক আর ভাবতে হবে না। বোঝা গেল? হুম। স্যার হ্যাঁ হ্যাঁ। তার মানে এই যে অঙ্কগুলো আমরা করে থাকি, একটা নততল দিয়ে একটা সিলিন্ডার গড়িয়ে যাচ্ছে, একটা অনুভূমিক জায়গা সিলিন্ডার করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেখানে সবসময়ই আমরা ওই ভর কেন্দ্রের সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার চেষ্টা করি, তার সাপেক্ষে ভ্রামক গুলো বের করার চেষ্টা করি। সেটা করি, কিন্তু তার কারণটা এটা যে সেটা একমাত্র সেই বিন্দু সাপেক্ষেই কিন্তু আমি ডিএলডিটি করে টকটা ব্যবহার করতে পারবো, সেই বিন্দুর সাথে সাথে যে অবজারভার সরছে সেই ইনার্শিয়াল না হলেও। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই ধরনের জিনিসকে, মানে এইটা যখন আমরা কোনো রিজিড বডির মোশনের কথা বলি, তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখা দরকার হয়। ঠিক আছে? এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ, সরি, বলো, আমি শুনতে পেলাম না। তুমি একটা হাত তুলেছে মনে হয়, সেটা ভুল করেও হতে পারে, কিন্তু কেউ একটা কিছু বলার চেষ্টা করছিল হয়তো, এই কথাটা শুনতে পাইনি। আমরা স্যার যদি রোটেশনাল হয়, হ্যাঁ, স্যার যদি রোটেশনাল মোশন হয় তার ক্ষেত্রে আমরা এটা কনসিডার করতে পারবো না তখন, তাই তো? রোটেশনাল মোশন মানে অবজারভারের যে অ্যাক্সিস গুলো সেগুলো যদি ঘুরতে থাকে, মানে এরকম হ্যাঁ হ্যাঁ আছে টি ইকুয়াল টু 0 এরকম, কিছুক্ষণ পরে সেই ফ্রেমটা এরকম হয়ে গেল, হ্যাঁ কিছুক্ষণ স্যার। পরে এটা আরো ঘুরে গেল। এরকম ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে সিউডো ফোর্সের ফর্মুলাটা অন্যরকম হবে, মাইনাস এম ইন্টু এ অবজার্ভার হবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা যাবে না। সেটা যে করা যাবে না সেটা খুব সহজেই বুঝতে পারবে। ধরো এই যে চাকাটা, আমি যদি চাকার সাথে একটা বডি ফিক্সড অ্যাক্সেস লাগিয়ে দিই, বডি ফিক্সড অ্যাক্সেস মানে কি, চাকার সঙ্গে সাথে লাগানো আছে, চাকা যেই ঘুরছে তার সাথে সাথে সে ঘুরছে। ঠিক আছে? মানে এখানে কিন্তু আমি বডি ফিক্সড অ্যাক্সেস ব্যবহার করিনি, আমি এমন একটা অ্যাক্সেস ব্যবহার করেছি যে সেন্টার অফ মাসের সাথে ফিক্সড কিন্তু চাকার সাথে সাথে ঘুরছে না। যে আমি বডি ফিক্সড অ্যাক্সেস ব্যবহার করতাম, মানে কি, সে চাকাটা যত ঘুরবে সেইটাও কিন্তু তত অ্যাক্সেস গুলো তত ঘুরতে থাকবে। চাকা যদি আরেকটু ঘোরে এরকম হয়ে যাবে, চাকার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস গুলো করবে। অবশ্যই একটা অ্যাক্সেস আছে যেটা এই চাকাটা এমন ঘুরছে যে চাকার সাথে লম্ব যে অ্যাক্সেস সেটা পাল্টাচ্ছে না, বাকি অ্যাক্সেস গুলো কিন্তু চাকার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে, বাকিগুলো অ্যাক্সেস। এরকম যদি আমি একটা অ্যাক্সেস দিই, এখন সেই অ্যাক্সেস রেসপেক্টে বলতো চাকাটার আবর্ত গতিবেগ ওমেগা সেটা কত? তার পৃথিবীর যে আবর্ত বেগ
ওমেগা 24 ঘন্টা একবার ঘোরে, সেটা আমাদের সাপেক্ষে কত? আমার সাপেক্ষে কি পৃথিবী আদৌ ঘোরে? না স্যার, যেহেতু আমি এবং মানে আমি আমিও অবজারভারি তাই তো? একসাথেই ঘুরছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এরকম বডি ফিক্সড অ্যাক্সিস যদি আমি ব্যবহার করি, সেটা কিন্তু রিজিড বডি ডায়নামিক্সে সর্বদা ব্যবহার করা হয় বডি ফিক্সড অ্যাক্সিস। তার কারণ হচ্ছে বডি ফিক্সড অ্যাক্সিস ব্যবহার করাটা অনেক সহজ, হ্যাঁ, অঙ্ক করার জন্য। কিন্তু খেয়াল রাখতে হবে বডি ফিক্সড অ্যাক্সিস ব্যবহার করলে এটা কিন্তু তুমি করতে পারবে না। কারণ দেখো, এই উদাহরণেই দেখো, তুমি যদি বডি ফিক্সড অ্যাক্সিস ব্যবহার করতে, তাহলে ওমেগা কত হতো? 0। এর কত হতো? সেই অ্যাক্সিসের সাপেক্ষে তো জিনিসটা ঘুরছেই না, তাই না? একটা চাকা হ্যাঁ আমার সাথে ঘুরছে, কিন্তু চাকার সাথে লাগানো যে অক্ষ, যে চাকার সাথে সাথে যে ঘুরে যাচ্ছে, তার সাথে কিন্তু চাকা ঘুরছেই না। তাহলে বডি ফিক্সড অ্যাক্সিসে যদি আমি সেই অ্যাক্সিসে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে যাই, সেটা কিন্তু 0 আসতে বাধ্য। হুম, আরে এইটা কিন্তু একটু কনফিউজিং। এই কথাটা যেটা বললাম, সেটা পরবর্তীকালে তোমরা যখন বডি ফিক্সড এন্ড স্পেস ফিক্সড অ্যাক্সিসে রিজিড বডি ডায়নামিক্সে পড়বে, সেটা সেটা একটু গুলিয়ে যেতে পারে। কারণ সেখানে কিন্তু বডি ফিক্সড অ্যাক্সিসে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয় এরকম একটা কথা বলা হয়। সত্যি কথা বলতে কি, বডি ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে না কোনো জিনিসের, কোনো রিজিড বডি অন্তত। কারণ সে তো সত্যি সত্যি সেই অ্যাক্সিস বরাবরই ঘুরছে, তার সাপেক্ষে তার কোনো গতি নেই আদৌ। কিন্তু যেটা যখন আমরা বলি বডি ফিক্সড অ্যাক্সিসে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন একটু গন্ডগোল একটা জিনিসের কথা বলা হয়। সেটা হচ্ছে স্পেস ফিক্সড যে অ্যাক্সিস, সেখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা হতো, সেটা বডি ফিক্সড অ্যাক্সিস থেকে দেখলে কেমন দেখাতো। মানে ধরো একটা ফিক্সড ভেক্টর আছে, তোমার অ্যাক্সিস ঘুরে যাচ্ছে, তাহলে তোমার সেই ভেক্টরটা ঘুরে যাচ্ছে, তাই না, উল্টো দিকে। সেই রকম কথা বলা হয়। তবে আপাতত যেটা বোঝা দরকার, যে আমি যদি সত্যি সত্যি বডি ফিক্সড অ্যাক্সিস ব্যবহার করি, তাহলে এর পাল্টাচ্ছে না, তাহলে ডিএলডিটি অবভিয়াসলি 0। কিন্তু টক তো 0 নয়, তাই না? তোমার তো এখানে তো তুমি ডিএলডিটি করে টকটা ব্যবহার করতে পারছো না, কারণ টক এখনো তো, এই যদি বডি ফিক্সড অ্যাক্সিস ব্যবহারও করো, সেখানে তো অরিজিনটা তোমার সেই কেন্দ্রেই আছে। সেখানে এমজি আর এম এর আবার কোনো টক নেই, কিন্তু ডিএলডিটি করে টক তো হচ্ছে না। এল তো 0, কাজে এল 0 যেটা, সেটা পাল্টাচ্ছে কিন্তু বটে। কথাটা বোঝা গেল? স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। কাজে এখন রোটেটিং ফ্রেমসে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়, সেটা আজকে আমি আজকে শেষ করতে পারবো কিনা, যদি বই, এটা সবই বইতে আছে, কাজে দেখে নিতেই পারো সেখানে। আবার আমি পরের জিনিসটায় আসি, যেটাতে আমরা আগের দিন যেটা নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা। এই সমীকরণটার মানে নিয়ে কিছু কথা বলেছিলাম, এবং সেখানে ওই মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসেল গোছানো কথাবার্তা উঠেছিল। এবং আগের দিন বলেছিলাম, সেটা বেসিক্যালি খুব সোজা কথা। আমরা ব্যবহার করেছিলাম যে ভিআই হচ্ছে ওমেগা আড়াই। মানে এখানে কিন্তু একটা দৃঢ় বস্তু সেটাই ভাবতে হবে, মানে সবকটা অংশের কৌণিক বেগটা একই, একই ওমেগা নিয়ে ওই যে আইতম কণিকাটা, মানে এক প্রথম কণিকা, দ্বিতীয় কণিকা, 10 নম্বর কণিকা, সবাই একই ওমেগা নিয়ে ঘুরছে। এরকম যদি হয়, তাহলে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এলআই হচ্ছে, মানে আইতম কণিকার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এমআই ভিআই আড়াই, মানে এমআই ওমেগা আড়াই স্কোয়ার। আর সেগুলো যোগ করে যখন আমি এল বের করছি, সেখানে ওমেগাটা যেহেতু সবার জন্যই এক, সেটা খেয়াল করো, সেটা যদি রিজিড বডি হয় একসঙ্গে ঘুরে তবেই হবে, তখন আমরা এটাকে বের করে নিতে পারবো, এবং এটাকে আই বল দিয়ে আমরা আই ওমেগা পেয়ে যাবো। এটা হচ্ছে বইতে 12 ক্লাসের বইতে যে ডেরিভেশন থাকে সেটা। আমরা আগের দিনই বলেছি, এখানে সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা হচ্ছে এটা করার সময় ধরেই নিয়েছি যে সবকটা কণিকার এলআই গুলো, মানে আইতম কণিকার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা আই যাই হোক না কেন একই দিকে হবে। তবেই তুমি কিন্তু, যেটা আমার করা উচিত ছিল, মানে এল ভেক্টর ইকুয়াল টু সিগমা এলআই ভেক্টর, এটা তো আসলে আমার করা উচিত। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু ভেক্টর গুলো যোগ করা উচিত, কিন্তু এখানে আমি কি করছি, আমরা এখানে মানগুলো যোগ করছি। সেটা কিন্তু তখনই করা সম্ভব একমাত্র যদি সবকটা একই দিকে হয়, এবং কিছু বিশেষ ক্ষেত্রে সবকটা এলআই একই দিকে হয়। যেগুলো হয় তাদের জন্য আমরা এটা করতে পারি।
যখন এলআই গুলো সবকটা একই দিকে হয় না, তখন অবশ্যই এই মানগুলোকে যোগ করে এলআই বের করা, যোগ করে এল বের করা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও। স্যার তাহলে সব ক্ষেত্রে এল সমান আই ওমেগা ধরা যাবে না? সব ক্ষেত্রে এল সমান আই ওমেগা ধরা যাবে না, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এল সমান আই ওমেগা ধরা যায়, তবে এই যে এখানে আই বলতে একটা সংখ্যা, একটা স্কেলার, একটা নাম্বার, যেটাকে সিগমা এম আই আর আই স্কোয়ার করে পাওয়া যাবে, সেটা করা যাবে। সব ক্ষেত্রে এল ইকুয়াল টু আই ওমেগাই লেখা হয়, কিন্তু এই আইটা এখানে জাস্ট সংখ্যা, সেটা কিন্তু হবে না। ঠিকঠাক কি হবে সেটা আমরা এক্ষুনি করে দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, সেটা কি বস্তু সেটা আমাদের আগে দেখে নেওয়া দরকার। আচ্ছা, সেটা যদি তোমরা সবাই জানো তাহলে আমি আর এটাকে স্কিপ করে গিয়ে পয়েন্টটাতে চলে যাব, সময় বাঁচবে একটুখানি। কেউ কি আছো যে ওমেগা ভেক্টর কাকে বলে জানো না? এই না থাকো তাহলে বলে ভালো, তাহলে আমি সেটা এক্সপ্লেন করে দেবো। স্যার এখানে হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীরও কয়েকজন ছেলেমেয়েরা আছে, একটু বলে দিলে ভালো হয় স্যার বেসিকটা। তাহলে বললে ভালোই হয়, সেই তো না, সেই যে তারা বললেই ভালো হতো, যাকে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক বেগ কাকে বলি, সেটা একটা জিনিস যখন গোল হয়ে ঘোরে তখন এটা খুব সোজা। তখন যদি ডেল্টা টি সময় ডেল্টা থিটা কোণ, কেন্দ্রের ডেল্টা থিটা কোণ করে করে সরে গিয়ে থাকে, এই কৌণিক সরণ যদি ডেল্টা থিটা হয়, তাহলে এই ডেল্টা থিটা বাই ডেল্টা থিটা হচ্ছে গড় ওমেগা। আর যদি তুমি তার লিমিট নিয়ে নাও, আশা করি এই জিনিসটা তোমরা 12 ক্লাসে এটা ফর্মালি ক্যালকুলেশন করবে, কিন্তু তোমরা নিশ্চয়ই 11 ক্লাসে মেকানিক্স এটা পড়েছো যে তাৎক্ষণিক কৌণিক বেগ বা তাৎক্ষণিক বেগ বের করতে গেলে এই লিমিটটা নিতে হয়, মানে ডি থিটা ডিটি বসতে হয়। এইটা হচ্ছে যখন আমরা একটা কণিকা গোল হিসেবে, জাস্ট একটা কণিকা আছে গোল হিসেবে ঘুরছে, তার কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ বের করতে যাচ্ছি, ব্যাপারটা এরকম ভাবে করা যাচ্ছে। কিন্তু ধরো যদি আমরা একটা বড় সড়ো বস্তু নিয়ে, ত্রিমাত্রিক থ্রি ডিমেনশনাল বস্তু নিয়ে ঘোরাই, তখন এবং ধরো সেটা একটা রিজিড বডি, তার বিভিন্ন অংশগুলো বিভিন্ন, তার সেটা কোনো অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর সে ঘুরছে, তাহলে তো সেটা একটা কণিকা নয়, সেটা অনেকগুলো কণিকার দিয়ে তৈরি, এবং প্রত্যেকটাই কিন্তু এই অক্ষর চারপাশে ঘুরবে। মানে এই একটা ছোট ছোট বৃত্তে ঘুরবে, আর একটু বড় একটা বৃত্তে, এগুলো সবই বৃত্ত। আমার আকার মানে মাই ড্রয়িং ইজ ভেরি ব্যাড, কিন্তু এগুলো সবই সার্কেল হিসেবে আঁকা হয়েছে। উপর থেকে দেখলে অক্ষটা এরকম, একটা ছোট বৃত্ত আর একটু বড় বৃত্ত, সবই ওই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। ছবিটা পরিষ্কার হয়েছে কি? ছবিটা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ধরো এই যে কণিকাটা, ধরো আমি এই কণিকাটাকেই দেখি, এই কণিকাটার পজিশন ভেক্টর হচ্ছে আড়াই। এখানে একটা জিনিস আমাদের বলে রাখা ভালো, যেখানে স্ট্রেস করা দরকার, যে আমি কিন্তু এখানে অরিজিনটা, মানে আমি যে অ্যাক্সিস বরাবর যে অরিজিন থেকে আড়াই মাপছি, সেটাকে আমি ওই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে বসিয়েছি। তাহলে অ্যাক্সিস, অরিজিন ইজ অন দ্য অ্যাক্সিস, যে অক্ষ বরাবর জিনিসটা ঘুরছে সে অক্ষ বরাবর, অক্ষের উপর কোথাও একটা। কোনটা কোন জায়গায় সেটা বলছে না, খেয়াল করো এই বৃত্তের কেন্দ্রে কিন্তু আমি অরিজিনটা নিইনি। তার প্রধান কারণ হচ্ছে যে এই যে কণিকাগুলো ঘুরবে, আলাদা আলাদা কণিকাগুলো তো আলাদা আলাদা তলে ঘুরবে, তাহলে তাদের কেন্দ্রগুলো তো একটা বিন্দুতে হবে না, তাই না? নানা রকম আলাদা আলাদা বিন্দু নিয়ে সেগুলো আলাদা আলাদা বৃত্তে ঘুরবে, সেগুলো সবকটার কেন্দ্রই ওই অক্ষের উপর থাকবে, যে অক্ষ বরাবর জিনিসটা ঘুরছে। কাজেই আমি কোনো একটা বিশেষ বিন্দুকে ধরে নিয়ে এখানেই কেন্দ্র নেবো, অরিজিন নেবো, এটা করলে কোনো মানে হবে না। কিন্তু যেটা করবো সেটা হচ্ছে অক্ষের উপর কোথাও একটা নেবো, ধরো এরকম একটা জায়গায় নিলাম। তাহলে এই এই কোনো কোন যদি থিটা হয়, তাহলে এই যে সবুজ যে বৃত্তটা আমি আঁকার চেষ্টা করেছি, যেটা আমি ধরো এখানে আমি উপর থেকে এটাকে দেখছি, এই সবুজ বৃত্তটা, এই সবুজ বৃত্তের ব্যাসার্ধটা কত হবে বলতো? এই আড়াই হচ্ছে এই পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট, যেটা এই অক্ষের সঙ্গে থিটা কোণটা করছে। খেয়াল করে যখন এই জিনিসটা ঘুরবে, তখন আড়াই এটার সময়ের সাথে পাল্টাতে থাকবে, কিন্তু থিটাটা কিন্তু পাল্টাবে না, একই কোণ করে ঘুরতে থাকবে। এই জিনিসটা তোমরা কিন্তু এটা সামনাসামনি ক্লাস হলে সুবিধা দেওয়া
ওই কোনো একটা জিনিস ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যায়, যে তোমরা জাস্ট দেখো যে এটা কোনো একটা জিনিস যদি ঘোরাও একটা অক্ষ বরাবর, তাহলে তার উপর যে বিন্দুগুলো আছে সেটা যে পথে ঘোরে সেই পথটা কিন্তু সমান, সেই বিন্দুটা সবসময় সেই পজিশন ভেক্টরটা কিন্তু সবসময় সমান কোণ করে থাকে। যে থিটা কোণ দিয়ে শুরু করেছো সেটা এখানেও কিন্তু কোণটা সেই থিটাই। এই ছবিটা অবশ্যই এই কোণটা এটা থেকে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু সেটা জাস্ট 3 dimension পার্সপেক্টিভ এফেক্ট। আমরা ত্রিমাত্রিক জিনিসকে পাতার উপর আঁকার চেষ্টা করছি বলে এরকম দেখাচ্ছে। এটা আসলে একটা এই গোল শঙ্কুর মতো, প্রত্যেকটা বিন্দুই সমান সমান কোণ করে যায়। হয়ে গেল? মানে এই এই পথের উপর বিভিন্ন বিন্দুকে যদি আমি এই কেন্দ্রের সাথে জুড়ে দিই তাহলে কিন্তু আমি একটা কোণ পাবো, আইসক্রিম কোণের মতো। আর যার এই অ্যাঙ্গেল গুলো সবকটাই কিন্তু সেই সমান। এটা একটুখানি তোমরা মানে ছবিটা মনে মনে ভাবার চেষ্টা করে, বা দরকার হলে কিছুটা ঘুরিয়ে দেখো তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, এটা যদি আড়াই ভেক্টর হয় আর এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে বৃত্ত যেটাতে কোণটা এই কণিকাটা ঘুরছে তার ব্যাসার্ধটা কত হবে বলতো? এটা কত? আর সাইন থিটা, মানে আড়াই এর মান ইন্টু সাইন থিটা। কারণ এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ। এই অক্ষটা যে তলে কোণটা ঘুরবে, সেই তলটা যে তলে এই বিন্দুটা ঘুরবে সেই তলটা কিন্তু অক্ষের সাথে সমকোণে আছে। কাজে এই কোণটা সবসময় 90 ডিগ্রি, এই কোণটা থিটা, কাজে এটা আড়াই ভেক্টর হলে তার মান যদি আড়াই মড হয় তাহলে এটা হচ্ছে আড়াই মড সাইন থিটা। তাহলে যদি এই কৌণিক বেগের মান ওমেগা হয়, তাহলে এই দূরত্ব এই যে গতিবেগ কোনটা এই যে কণিকাটা যে চলছে সেটাকে আমি একটুখানি আমি এটাকে একটুখানি পরিষ্কার করে লিখি। এটা না হয় হলো মড আড়াই সাইন থিটা। আচ্ছা, আপাতত একটা কণিকার কথাই বলছি, কাজে আড়াই আর আইটা আপাতত লিখছি না। মড আর সাইন, যে কণিকার পজিশন হচ্ছে আর, তার সে যে সার্কেলে ঘুরবে তার ব্যাসার্ধ হচ্ছে মড আর সাইন থিটা। তাহলে কৌণিক বেগটা যদি ওমেগা হয় তাহলে রৈখিক বেগটা কত হবে? তোমরা সবাই জানো ডি সমান ওমেগা, আর ওখান থেকে ওমেগা মড আর নয়, এখানে আর মড আর সাইন থিটা হবে। আর সাইন থিটা। আচ্ছা, কিন্তু এই জিনিসটা যখনই তুমি এরকম একটা জিনিস দেখছো, এটা ভেলোসিটি, এটা তো স্পিড, বেগ, দ্রুতি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। কিন্তু ভি তো আসলে একটা ভেলোসিটি, একটা বেগ, সেটা ভেক্টর। এখন একটা ভেক্টর আমি পাচ্ছি যেখানে এই আর ভেক্টর আর একটা ওমেগা আছে, আবার সেটা সাইন থিটা আছে। তাহলে ওমেগা ক্রস আর হবে। ওমেগা ক্রস আর হবে এটা তো আমরা বলতে পারছি না যতক্ষণ আমরা জানি ওমেগা কাকে বলে। আচ্ছা আচ্ছা, আমরা ভেক্টর ওমেগা ভেক্টর যে সেটা আমরা কি করে কোথা থেকে পাবো? আমাদের কাছে এতক্ষণ পর্যন্ত ওমেগা তো ছিল হচ্ছে কোন কতটা সরছে তাকে সময় দিয়ে ভাগ করবে, সেটা তো ভেক্টর নয়, তাই না? কিন্তু এই যে ফর্মুলাটা, এটা দেখে মনে হচ্ছে এখানে একটা ভেক্টর প্রোডাক্ট ঢুকে বসে আছি, ক্রস প্রোডাক্টের মতো দেখতে জিনিসটা। কাজে আমি যদি সত্যি সত্যি এটা করি, দেখো যে এই বেগটা, তার প্রথম কথা এই বেগটা সেটা কিন্তু সবসময় পজিশন ভেক্টর যেদিকে তার সাথে সমকোণ। এইটা কিন্তু অতটা অবভিয়াস নাও হতে পারে। মানে এটা কি বোঝা যাচ্ছে যে এই যে বেগটা, এটা আর এই দুটো সমকোণে আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, আর এর সাথে সমকোণে আছে, আরো দিকে আরো এগোলো, কারণ ক্রস প্রোডাক্ট হলে কি জানি এ ক্রস বি হচ্ছে
এমন একটা ভেক্টর যার মান হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, আর সেটা এ ভেক্টর আর বি ভেক্টর দুটোর সাথেই সমকোণ। এই বেগ ভিটা আর এর সঙ্গে সমকোণে, এটা একটুখানি জ্যামিতিটা বুঝতে হয়তো কষ্ট হতেও পারে, তাহলে একটু ভাবলে বুঝতে পারবে। আর এটা যে তাহলে আর ক্রস কিছুটা হতেই পারত, কিন্তু অন্য যে ভেক্টরটা তার মান হতে হবে ওমেগা, কিন্তু তাকে এমন দিকে হতে হবে যাতে ভিটা তার সাথে পারপেন্ডিকুলার হয়, এবং যাতে সেই ভেক্টর আর ভেক্টরের মধ্যে কোণটা থিটা হয়, তবেই তো আমি ওমেগা ক্রস আর এর মান ওমেগা মান ইন্টু আর এর মান ইন্টু সাইন থিটা পাবো। তাহলে আমি কি বলবো, আমি এটা ওমেগা ভেক্টর ডিফাইন করে নেব এমন ভাবে যে ওমেগা ভেক্টর হচ্ছে অক্ষ বরাবর এমন একটা ভেক্টর নেব যার মান হচ্ছে কৌণিক বেগের মানের সঙ্গে সমান, আর দিক হচ্ছে অক্ষ বরাবর। বোঝা গেল? তাহলে কি হবে, তাহলে ভি ভেক্টরটা ওমেগা ক্রস আর এই ফর্মুলাটা মেনে চলবে। এই ফর্মুলাটা মেলাবার জন্য এই ফর্মুলাটা খুব কাজের ফর্মুলা, এটা যাতে ব্যবহার করা যায় সেই জন্যই কিন্তু আমরা ওমেগা ভেক্টরটাকে ওইভাবে ডিফাইন করে নিচ্ছি যে angular momentum vector is defined to be a vector along the axis of rotation and whose magnitude is equal to the magnitude of the angular momentum vector. The angular velocity vector is a vector along the axis of rotation, not angular momentum, angular velocity. And its magnitude is equal to the magnitude of the angular velocity. মানে যেটা d theta dt এর সঙ্গে সমান। এখানে একটা জিনিস শুধু ফাঁক রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি যেই বললাম ওমেগাটা অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে কিন্তু যেটা খবর থেকে যেতে পারে, অক্ষ বরাবর মানে তো এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, দুটোই তো অক্ষ বরাবর। সেক্ষেত্রে অক্ষটা আমি কোন দিকে নেব সেটা হচ্ছে ওমেগা ক্রস আর করলে ভিটা যেদিকে ঠিক দিকে আসে সেভাবে, এবং সেটা বোঝার সবচেয়ে সোজা উপায় হচ্ছে ডান হাতের সূত্র। কণিকাটা যেদিকে ঘুরছে সেদিকে যদি তোমার ডান হাতের আঙুলগুলোকে তুমি বেঁকিয়ে ধরো, মানে এখানে যদি তুমি ভাবো যে এইভাবে তুমি ডান হাতের আঙুলগুলো দেখাচ্ছ, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে ওমেগার দিক, তাহলে ওমেগার দিকটাও ঠিক হয়ে যাবে। সেন্সটা মানে অক্ষ বরাবর এদিকে না ওদিকে। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে ওমেগা ভেক্টরটা কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা ভেক্টর বলে ডিফাইন করছি, যেটা করলে আমি রিজিড বডি যখন ঘুরছে তখন তার প্রত্যেকটা কণিকার বেগকে সেই ওমেগা ক্রস আর হিসেবে লিখতে পারবো। ঠিক? তবে সন্দেহ থাকলে জিজ্ঞেস করো। আর যদি সন্দেহ না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুব একজন হাত তুলেছে স্যার, একজন হাত তুলেছে। হ্যাঁ, যে হাত তুলেছে সে আনমিউট করেই জিজ্ঞেস করো, হাত তোলাটা আমি দেখতে পাচ্ছি না। যে হাত তুলেছে বলো কি জিজ্ঞেস করেছো? না, নয়ন মনে হয় ভুল করে হাত তুলেছে মনে হচ্ছে। সেটাও হতে পারে। হ্যাঁ, ও ভুল করেই হাত তুলেছে। ঠিক আছে, আপাতত আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। খেয়াল করতে হবে যে রিজিড বডি বা দৃঢ় বস্তু যখন ঘোরে তখন তার সবকটা অংশেরই ওমেগাটা একই, সব একই সঙ্গে একই হারে ঘোরে। কাজে একটা ওমেগা দিয়ে গোটা জিনিসটার গতিকে আমরা বলতে পারি। মানে অবশ্যই তার একটা রিজিড বডি বা ধরো একটা চাকা, যেটা রিজিড বডি বলে আমরা ধরে নিচ্ছি, সেটা যখন ওমেগা, ধরো এই যে চাকাটার কথা আমরা ভাবছিলাম, এতক্ষণ আমরা বলছিলাম এই দিকে ঘুরছে, তাহলে ওমেগা ভেক্টর যেটা, এটা কোন দিকে হতো? প্রথমত হবে অক্ষ বরাবর, মানে এই চাকার ঠিক এফোর যে অক্ষটা আছে সেই বরাবর হবে। তার মান কত হবে? মানটা হবে এই কৌণিক বেগের যা মান তার সঙ্গে সমান। আর দিকটা কোনটা হবে, মানে
এই চাকার এফোর ওপর মানে তো হচ্ছে অক্ষ বরাবর, মানে হচ্ছে হয় এই পাতার সাথে বাইরের দিকে না পাতার ভেতর দিকে, কোন দিকটা হবে? এক্ষুনি যেটা বললাম সেটা থেকে কিন্তু বেরিয়ে যায়। সামনের দিকে যদি এগিয়ে অ্যাডভান্স হয়, মানে ডান দিকে যদি ঘোরে হচ্ছে কি তাহলে বলছে, ভেতরের দিকে, দাঁড়াও দাঁড়াও, সামনের দিকে বলে কিছু হয় না। সামনের দিক মানে মানে ডান দিকে দিক বা বাদিক, যদি ঘোরে। না ডান দিক বাদিক কোনো কথাই কিন্তু এখানে রেলেভেন্ট নয়। সে ডান দিক বাদিকে এগোবে কি এগোবে না সেটা ফ্রিকশনের উপর অন্য ফোর্সের উপর ডিপেন্ড করতে পারে। আপাতত ঘুরছে যেভাবে আমি ছবি ক্লকওয়াইজ যদি ঘোরে, হ্যাঁ তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে ইনওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ, শুধু সেইটুকুর উপর নির্ভর করে, কিন্তু বাদিক ঘুরছে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে তার উপর নির্ভর করে না। ও ঘুরছে কোন দিকে সেটাই শুধুমাত্র ওমেগার জন্য বিবেচ্য। এ ক্লকওয়াইজ ঘুরছে, মানে আমি যেদিক থেকে দেখছি সেদিক থেকে আমি ক্লকওয়াইজ দেখছি, তাহলে আমার উল্টো দিকে হবে। আর যদি আমি যেদিক থেকে দেখি সেদিকে অ্যান্টি ক্লকওয়াইজ করে, তাহলে আমার দিকে হবে। আপাতত ডান হাতটা যদি তুমি ডান হাতের আঙুলগুলো যদি ওই ওমেগার আঁকার জন্য যে তীরটা দিয়ে সেদিকে দেখাও, তাহলে বুড়ো আঙুলটা ভেতরের দিকে যাবে, ডান হাতের বুড়ো আঙুল, সেই দিকটা হচ্ছে ওমেগা ভেক্টরের দিক। আচ্ছা, এই চাকার ক্ষেত্রে যেমন এর বিভিন্ন অংশ বিভিন্ন বেগে ঘুরছে, আর এই বেগগুলো সবই কিন্তু হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে। খেয়াল করো, আমাকে এই ওমেগা ক্রস আর ফর্মুলাটা ব্যবহার করতে হলে এমন একটা বিন্দুতে অরিজিনটাকে নিতে হবে সেই যে বিন্দুটা কিন্তু অক্ষের উপরে আছে। কাজে মাটিতে দাঁড়ানো করার জন্য কিন্তু আমি ওমেগা ক্রস আর করতে পারবো না। মানে এখান থেকে আমি যদি আর গুলো মাপি, সেই আরের সাথে ওমেগার ক্রস প্রোডাক্ট করে কিন্তু আদৌ ভেলোসিটি পাওয়া যাবে না। পাওয়া যাবে শুধুমাত্র সেক্ষেত্রেই যখন তুমি অবজারভারটাকে অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে বসিয়েছো। আর সেখানে তোমাদের একটা প্রশ্ন মাথায় আসা উচিত, সেটা হচ্ছে ধরো আমি যদি অক্ষের উপরই বসালাম না হয়, কিন্তু এখানে না বসি এখানে বসালাম অন্য কোনো একটা বিন্দুতে, তাহলে তো আর ভেক্টরটা পাল্টে যাবে, তাই না? সেক্ষেত্রে একই বিন্দু যে পজিশন ভেক্টর সেটা তো আর একই থাকবে না, ঠিক? এটা একটুখানি আমার এই ট্যাবলেটটা একটু গন্ডগোল করছে, মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। এনিওয়ে চেষ্টা করছি। এই যে আর ভেক্টর, এর জন্য নতুন নতুন কোথাও যদি অরিজিন নিই, তাহলে আরটা বাড়িতে আর প্রাইম হয়ে যাবে। তাহলে কি তার জন্য ওমেগা ক্রস আর প্রাইম আসবে? এটাও কি ঠিক? বি ওমেগা ক্রস আর ও আবার ওমেগা ক্রস আর প্রাইমও, এটা কি হতে পারে? বলো। আর তো সবসময় একই বললেন। না, আর তো একই কেন হবে? প্রথমত আর আরটা তো এক নয়। আর যখন সে ঘুরছে তখন আর ভেক্টর কিন্তু পাল্টাচ্ছে, ঠিক? এবং ভি ভেক্টর তো পাল্টাচ্ছে। আমি বলছি কোন একটা বিশেষ বিন্দুতে যখন সে আছে, তখন আমি যদি অরিজিনটা এখানে নিই তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, আর যদি অরিজিনটা এখানে নিই তাহলে আর ভেক্টরটা এটা। সেই দুটো ক্ষেত্রে দুটো আলাদা আর ভেক্টর, তাই না? অরিজিন শিফট করলে আর চেঞ্জ হচ্ছে, ঠিকই আছে। আর চেঞ্জ করছে, কিন্তু এই যে অরিজিন শিফট করছে এখান থেকে এখানে, এই দুটো অরিজিনই খেয়াল করো অক্ষের উপরে আছে, তাহলে কিন্তু জিনিসটা ঘুরলেও অক্ষটা তো ঘোরে না, তাই না? অক্ষের উপর সবকটা বিন্দু স্থির থাকে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তো কোনো আপেক্ষিক বেগ নেই, তাই তো? আমি যদি আমার অরিজিন এখানে রাখি বা এখানে রাখি, এই দুটো অরিজিনের মধ্যে তো রিলেটিভ ভেলোসিটি নেই, না, নেই। তাহলে তো দুজনে একই বেগ মাপতে বাধ্য। হ্যাঁ, কিন্তু এদিকে আমি একজনের জন্য আমি পাচ্ছি ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, আরেকজনের জন্য পাচ্ছি ওমেগা ক্রস আর প্রাইম, তাই তো? ফর্মুলাটা তো আমরা বের করলাম, সে যখন বের করেছি তখন বলেছি ও হচ্ছে অক্ষের উপর কোনো একটা বিন্দু। তা এই বিন্দুর জন্য যদি ফর্মুলা বেরোয় এরকম হয়, তাহলে এই বিন্দুর জন্য ফর্মুলা একই রকম হওয়া উচিত। তাহলে এটা কি করে হলো যে
দুজন অবজারভার যারা একে অপরের সাপেক্ষে নড়ছে না, একজনের জন্য আমি ওমেগা ক্রস আর পাচ্ছি, আরেকজনের জন্য ওমেগা ক্রস আর প্রাইম পাচ্ছি। বেগটা যেখানে বেগটা একই আসা উচিত। দুজন আলাদা অবজারভার বটে, কিন্তু তাদের দুজনের মধ্যে যেহেতু কোনো আপেক্ষিক বেগ নেই, সেহেতু দুজনের কিন্তু একই বেগ মাপা উচিত এই বিন্দুটা। দুটো আলাদা ফর্মুলা আসছে। আচ্ছা, এই দুটো যে মান ওমেগা ক্রস আর ওমেগা ক্রস আর প্রাইম, এদের মধ্যে তফাৎটা কত? এই তো হ্যাঁ, আর মাইনাস আর প্রাইম। আর মাইনাস আর প্রাইম ভেক্টরটা কোনটা বলতো এখানে? এই ছবিতে আর মাইনাস আর প্রাইমটা কোন ভেক্টর? আর হচ্ছে এটা, আর এর সঙ্গে যদি মাইনাস আর প্রাইম মানে এটা উল্টোটা জুড়ে দিই, তাহলে আমি এখানে গিয়ে এখান থেকে আর বরাবর এখানে গিয়ে আবার এখানে চলে আসবো। তাহলে আর মাইনাস আর প্রাইমটা কি? আর মাইনাস আর প্রাইম হচ্ছে এই ভেক্টরটা। ও ড্যাশ। ও ড্যাশ। আর তার সাথে ওমেগা ক্রস করলে কত হবে বলতো? একই দিকে আছে, ও ড্যাশ আর ওমেগা তো একই দিকে সাইন 0 ডিগ্রি, তাহলে 0 আনসার হবে। এক্স্যাক্টলি। তার মানে এই দুটোকে বিয়োগ করলে ফলটা শূন্য আসে। কাজে ফর্মুলা দেখতে একটা জন্য ওমেগা ক্রস আর এটার জন্য ওমেগা ক্রস আর প্রাইম বটে, কিন্তু দুটো কিন্তু একই, যেটা হওয়া উচিত। ঠিক আছে, তুমি অক্ষটা অক্ষের উপরেই কোনো একটা বিন্দুকে নেবে, অক্ষের বাইরে কোনো বিন্দুকে নিলে কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। ঠিক আছে, আচ্ছা এইবার আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি কত হয় সেটা। রিজিড বডি মানে আর কিছু না, মানে হচ্ছে দৃঢ় বস্তু, যে এমন একটা বস্তু সে যখন ঘোরে তখন তার সবকটা বিন্দু সমান কৌণিক বেগ নিয়ে ঘোরে। ওমেগা ভেক্টরে সবার একটা কমন ওমেগা ভেক্টর হয়। তাহলে এইবার আমরা আগের বার যেরকম করেছিলাম সেরকমই হবে, কিন্তু এলআই ভেক্টর নিয়ে কাজ করতে হবে। মানে এমআই আরআই ক্রস ভিআই, তাই তো? এমআই ভিআই আরআই লিখে এড়িয়ে গেলে চলবে না, কারণ শুধু মান নিয়ে আমরা কাজ করছি না। আর ওখানে আমরা শুধু এমআই ভিআই আরআই লিখতে পারছিলাম, সেখানে কোনো সাইন থিটার ব্যাপার ছিল না। তার কারণ হচ্ছে ধরেই নিয়েছিলাম সবকটা কণিকাই একই তলে ঘুরছে। মানে যখন একটা 2 ডিমেনশনাল অবজেক্ট ঘুরছে এবং তার অরিজিনটাকে আমি নিয়েছি ওই তলেরই কেন্দ্র, ওই বস্তুরেরই কেন্দ্রে, যাতে করে আরআই আর ভিআই সবসময় সমকোণে থাকে। এটা কিন্তু শুধুমাত্র দ্বিমাত্রিক জিনিসের জন্য, 2 ডিমেনশনাল অবজেক্টের জন্য করা সম্ভব। 3 ডিমেনশনাল অবজেক্ট যখন ঘোরে তখন তার তো অক্ষ বরাবর বিভিন্ন বিন্দু একই অক্ষ বরাবর ঘোরে, তাই না? তাহলে আমি কোনো একটা বিন্দু থেকে যখন আমি আরআই আর ভিআই নেব, কখনোই তার খুব রেয়ার কিছু কেস ছাড়া আরআই আর ভিআই কিন্তু সমকোণেই আসবে। সরি, সেটা আমি ভুলই বলছি। কিন্তু এই যে দিকটা, সেটা এই তলটার সাথে সাথে লম্ব হবে তা কিন্তু হবে না, কারণ এটার জন্য আরআই ক্রস ভিআই এরকম হবে, এটার জন্য এই তলে এই দুটো ভেক্টর সাথে আবার এটার জন্য আরেকটু অন্যরকম হবে। সবকটা আলাদা আলাদা দিকে হবে, সেই জন্য আমার দিকটা ধরে রাখা খুব দরকার। এখানে আমি জাস্ট এলআই এর মান নিয়ে কাজ করতে পারবো না। এবার আমরা যে ফর্মুলাটা বের করলাম ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, সেটা আমি এখানে লাগিয়ে দেবো। যেটা কেন লাগাবো, কারণটা হচ্ছে এইবার ওমেগা ভেক্টর এটা কিন্তু সবার জন্য এক, সব বিন্দুর জন্য এক। রিজিড বডির ক্ষেত্রে সবাই সমান কৌণিক বেগে ঘুরছে, কাজে আমি যখন যোগ করবো তখন ওই ওমেগা ভেক্টরটাকে কিন্তু বের করে নেওয়া যাবে। ওই আগে যেটা এমনি যেটা করেছেন যে হায়ার সেকেন্ডারিতে একগুলো মোমেন্ট অফ ইনার্সিয়ার যে ডেরিভেশন সেরকম, কিন্তু একটু খাটতে হবে। এই যে আরআই ক্রস ওমেগা ক্রস আরআই, এটার জন্য আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটা আমি জানি না তোমরা জানো কিনা, না জানলে এটা ভেরিফাই করা খুব সোজা। এই একদম সবাই হয়তো স্কুলের ছেলেটা নাও জানতে পারো, জানতেও পারো, না জানার কোনো কারণ নেই। এটা খুব ফেমাস একটা ফর্মুলা।
যে এ ক্রস বি ক্রস সি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তিনটে ভেক্টরের প্রোডাক্ট এইভাবে লেখা যায়, বি ভেক্টর ইন্টু এ ডট সি মাইনাস সি ভেক্টর ইন্টু এ ডট। তাহলে এখানে এ বি সি কোনগুলো? এখানে তো এমআইটা তো ভেক্টর নয়, ভেক্টর হচ্ছে এই তিনটে, এ বি আর সি। তাহলে এটাকে আমি লিখতে পারি এমআই ব্যাক মাইনাস ক্যাপ, মানে সেকেন্ড ভেক্টর বি ওমেগা বাইরে রাখলাম, আড়াই ডট আড়াই মাইনাস কিভাবে ক্যাব মানে সি আড়াই ইন্টু ওমেগা ডট আড়াই, তাই তো? এই ফর্মুলাটা যেটা যে কোনো তিনটে ভেক্টরের ক্রস প্রোডাক্টের জন্য, ট্রিপল প্রোডাক্টের জন্য এটা ভ্যালিড, সেটাকে আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। যদি তোমরা এই ফর্মুলাটা আগে থেকে জানো তাহলে তো ভালোই, আর যদি নাও জানো এটা কিন্তু ওই এবিসি তিনটে কম্পোনেন্ট লিখে নিয়ে এতে প্রশ্ন পেয়ে যাবে। এটা তাতে আরো সহজ উপায় আছে বের করা, কিন্তু এটা খুব নাম করা চেনা একটা ফর্মুলা, আমি সেটাই জাস্ট ব্যবহার করছি। এইবার গন্ডগোলটা শুরু হবে। আমার দরকার হচ্ছে এল গুলোকে যোগ করা, এল গুলো যোগ করে আমার এলআই গুলো যোগ করে এল বের করা, তাই তো? তা ভেক্টর যখন যোগ করছি সেটাকে কি করে করতে হয়? এত মানগুলো যোগ করতে পারি না, কি যোগ করতে পারি তাহলে? দুটো, বা এখানে দুটো নেই, এখানে এন খানা ভেক্টর আছে, প্রত্যেকটা কণিকার জন্য একটা করে ভেক্টর। এই সবকটা যখন যোগ করব তখন আমরা তো মানগুলো যোগ করতে পারবো না, কারণ দিকগুলো এক নয়। তাহলে কি যোগ করতে পারবো? কম্পোনেন্ট নিতে হবে একই দিকে করে। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ এগুলোকে আলাদা আলাদা করে যোগ করে দেওয়া যায়। You can add up the components of vectors. You cannot add up magnitudes. কাজে একটু আগে যে ডেরিভেশনটা করা হয়েছিল, যেটা হায়ার সেকেন্ডারি বইতে থাকে, সেটা তখনই করা যায় যেখানে যখন সবকটা এলআই একই দিকে। এখানে যেহেতু সবকটা এলআই একই দিকে নয়, সেহেতু সেটা করা সম্ভব নয়। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এলআইটা আমরা বের করলাম, এর ধরো এক্স ওয়াই আর জেড কম্পোনেন্ট বের করে সেই কম্পোনেন্ট গুলো যোগ করতে হবে। তা আপাতত এক্স কম্পোনেন্টটা করা যাক, মানে তিনটেই করা যাবে, কিন্তু একটা করতে হলে বাকিগুলো তো বেরিয়ে আসবে। তাহলে এল আই এর এক্স কম্পোনেন্ট, তাহলে কি করতে হয়? এমআই এই যে ভেক্টরটা, এই সবকটা এক্স কম্পোনেন্ট করতে হবে। ওমেগা ভেক্টর এক্স কম্পোনেন্ট কত? মানে ওমেগা এক্স, তাই তো? ওমেগা এটা ভেক্টর, তার তিনটে কম্পোনেন্ট, ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড। এটা গেল ওমেগা এক্স। আর আড়াই ভেক্টর এক্স কম্পোনেন্ট কত? এক্স, শুধু এক্স, মানে এক্স হচ্ছে আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট, আর আই তম ক্ষেত্রে এক্স আই। এবার প্রশ্ন হচ্ছে আড়াই ডট আড়াই এর এক্স কম্পোনেন্ট কত হবে? এক্স আই স্কোয়ার হয়ে যাবে, আর আই ডট আই মানে 1। তাহলে কত? আর ওমেগা ডট আই? ওমেগা ডট আই, ওমেগা ডট আড়াই এর এক্স কম্পোনেন্ট কি? ওমেগা ইন্টু এক্স হবে। ওমেগা না ওমেগা এক্স? ওমেগা এক্স, এক্স আই। এক্স আই। তাহলে কত এলো? এবার যদি আমি কাটাকুটি গুলো করে দিই তাহলে কত আসে মোট? 0 এসে যাচ্ছে তো, ওমেগা এক্স এক্স স্কোয়ার, ওমেগা এক্স স্কোয়ার। তার মানে এক্স কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য আইএক্স পার্টিকেল আসছে 0। তাহলে সবটা যোগ করলে নিশ্চয়ই 0ই আসবে। হ্যাঁ, এক্স কম্পোনেন্টে যেমন 0 আসছে, ওয়াইও তো 0 কে একই, এক্সটা তো আলাদা কিছু নয়। হ্যাঁ, সিমিলারলি একই লেখা যাবে। তার মানে কি আমরা প্রমাণ করে দিলাম যে এরকম একটা রিজিড বডির মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 হয়। অবভিয়াসলি সেটা ঠিক নয়। যদি ঠিক হতো তাহলে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কোনো মানেই হতো না। সবসময় যদি রিজিড বডির অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 আসে তাহলে সেটা কোনো কাজেই লাগবে না। এখন
তোমাদের মধ্যে একজনই উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং অবভিয়াসলি তুমি এটা ভুল উত্তর দিয়েছো, তাই তো? মানে এটাতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই, যাতে ভুল দাও সেভাবে এটাকে আমি যেটা করছিলাম সেটাকে বলে লিডিং কোয়েশ্চেন করা, যে এমন ভাবে প্রশ্নটা ফ্রেম করা যাতে তোমাদের মনে হয় ভুল উত্তরের দিকে এগোনো উচিত। কিন্তু তুমি ছাড়া বাকি সবাই এরা চুপচাপ বসেছিলে, তারা কি কেউ বুঝতে পারছো যে এখানে ভুলটা কি হয়েছে? তুমি উত্তর দেওয়ার চেষ্টা করেছো, তুমি এটা ভাবলেই বুঝতে পারবে ভুলটা কোথায় হয়েছে। বাকিদের আমি জিজ্ঞেস করছি, এখানে এই যে অঙ্কটা আমি করলাম এখানে ভুল কোথায় হলো? উত্তরটা তো অবভিয়াসলি ভুল, শূন্য তো হতেই পারে না, তাই না? বাকিদেরকে বলছি তোদের যদি কিছু মনে হয় বলতে পারিস, মানে সবাই চেষ্টা কর, অসুবিধা তো নেই। এটা ভুল হতে পারে, বলে দেখো। হ্যাঁ সেটাই। হ্যাঁ, যে চেষ্টা করেছে সে ভুল করেছে, করতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। এবং এক্ষেত্রে ভুল না করলে আমি খুব দুঃখ পেতাম, কারণ তাহলে আমার এই মানে ধাঁধাটা চলে যেত না আর কি। ওরাই ভুল হয়ে যাবে ভেবে সেটা আর মুখই খুলছে না। ভুল হলে হবে, কি আছে? আমরা যখন পড়াই, আমরা যখন বোর্ডে গিয়ে বা এখানে বলার চেষ্টা করি, আমরা মাঝে মধ্যেই ভুল করি। মাঝে মধ্যে মানে কি, বেশ ভালো মতোই ভুল করি। অনেক সময় ভুল করে একটু ভান করে নিই যে আসলে ইচ্ছে করে ভুল করেছিলাম। তো এটা যেমন ভান ছিল, এটা ইচ্ছে করে করা ভুল, কিন্তু ভুল আমরা করেই থাকি। ভুল করতেই পারে, তাহলে কি আছে? না ঠিক আছে, ভেক্টরের সাথে এর ভুলটা কি? এই যে ভেক্টর, এর এক্স কম্পোনেন্ট হচ্ছে ওমেগা এক্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই আড়াই ডট আড়াই, এটা কি ধরনের, এটা কি ভেক্টর আদৌ? ডট প্রোডাক্ট তো স্কেলারই হবে স্যার। আচ্ছা, স্কেলারে কি কোনো কম্পোনেন্ট হয়? না, সেটা কখনো পসিবল না। তার থেকে বড় কথা হচ্ছে, যখন আমি একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করছি, তখন তার এক্স কম্পোনেন্টটা কি হবে? গোটা স্কেলারটা দিয়ে এক্স কম্পোনেন্টটা গুণ হবে, তাই না? তাই তো? আড়াই ডট আড়াই এর এক্স কম্পোনেন্ট এক্স আই স্কোয়ার বলা কোনো মানে হয় না। আড়াই ডট আড়াই হচ্ছে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। তার কোনো এক্স কম্পোনেন্ট বলে কিছু নেই, কারণ সেটা একটা স্কেলার, তার তো কম্পোনেন্ট হয় না। হয়তো ওমেগা, এখানে আমার আড়াই ভেক্টর, তার এক্স কম্পোনেন্ট এক্স আই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওমেগা ডট আড়াই, এটা তো স্কেলার, তার তো এক্স কম্পোনেন্ট বলে কিছু হয় না, তাই না? এটা ভুল হয়েছে। ঠিকটা কি? ঠিকটা হচ্ছে এল আই এক্স হচ্ছে এম আই ওমেগা এক্স, এটা ঠিক। ওমেগা এটা ভেক্টর, তার এক্স কম্পোনেন্ট, তাকে কি দিয়ে গুণ করতে হবে? আড়াই ডট আড়াই মানে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, দুটোটা কি, তাই না? এটা বোঝা গেল? একটা ভেক্টর দিয়ে 3 গুণ করা হয়, যে 3 একটা স্কেলার, 3 দিয়ে আমি গুণ করলাম, তাহলে ভেক্টরের এক্স কম্পোনেন্টটা কি হবে? 3 গুণই তো হবে। যে স্কেলার দিয়ে গুণ করছি সেটা দিয়ে তো গুণটা হবে, তাই না? সেরকম এখানে হলো এক্স আই, আড়াই এর আই এক্স আই তম কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট, আর ওমেগা ডট আই কত হবে? কত হবে? ওমেগা এক্স এক্স আই, এটা কি ঠিক? এটা তোমরা নিশ্চয়ই জানো, এ ডট বি কি হয়? এ আর বির যদি কম্পোনেন্ট জানা থাকে, জানো না? ক্রস প্রোডাক্ট যখন জানো, তার থেকে অনেক সহজ তো ডট প্রোডাক্ট, সেটা নিশ্চয়ই জানো, এই ফর্মুলা নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার ওটা জানি। এবং এখানে কি হবে? ওমেগা বাই ওয়াই আই প্লাস ওমেগা জেড জেড আই, পুরোটা। স্কেলারের তো আর কম্পোনেন্ট হয় না, স্কেলার তো পুরোটাই। মানে এখানে যে আমি এক্স আই স্কোয়ার বলেছি, এটা জোর করে বলিয়ে নিয়েছিলাম। আসলে আড়াই ডট আড়াই এর এক্স কম্পোনেন্ট কত হবে? কত মানেই হয় না। আড়াই ডট আড়াই হচ্ছে আড়াই ডট আড়াই, এটা ওমেগা ডট আড়াই পুরোটা। কম্পোনেন্ট হয় ভেক্টর গুলো, এই ওমেগা ভেক্টরের আর আড়াই ভেক্টর। কাজে আসলে এল আই এক্স হচ্ছে এটা, যেটা মোটেই জিরো আসে না। কি আসে? সেটা হচ্ছে এম আই ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার
ইন্টু ওমেগা এক্স, এক্স আই স্কোয়ার এই টার্মটা কেটে যাবে। আগে আমি শুধু এইটা নিয়েছিলাম আর শুধু এইটা নিয়েছিলাম বলে শূন্য আসছিল, কিন্তু বাকিটা তো আমার আছে মাইনাস এম আই এক্স আই ওয়াই আই ইন্টু ওমেগা ওয়াই মাইনাস এম আই এক্স আই জেড আই ইন্টু ওমেগা জেড। ঠিক বুঝা গেল? এটা এই হলো আমার এল আই এক্স। দেখতে অনেক বেশি খটোমাটো, সিগমা এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগার থেকে, এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগার থেকে, কিন্তু কি করা যাবে আসলে তো এরকম। এটা এই অবধি বুঝতে কারোর অসুবিধা হয়ে থাকলে বলো। বলো, এই অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? কেউ যদি কিছু না বলে তাহলে তো মনে হচ্ছে আমি আদৌ কানেক্টেড নেই। না স্যার ঠিক আছে। না, তুমি শুধু বলছো, অন্য কেউ তো কোনো মুখ খুলছে না, সেই জন্য আমার একটু সন্দেহ হচ্ছে যে বাকি কেউ আছে না ঘুমিয়ে পড়েছে। সেটা ঠিকই আছে, ঘুমোতেও পারে। তো এই হচ্ছে আইতম কণিকার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার এক্স কম্পোনেন্ট। তাহলে মোট যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার এক্স কম্পোনেন্ট কত? খেয়াল করো, এই যে যোগটা আমি করবো, যোগটা করছি কণিকাগুলোর উপরে। ওমেগা সবার জন্য এক, যে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড এগুলো এই যোগের থেকে বাইরে থাকতে পারবে। তার মানে এল এক্স দাঁড়াচ্ছে ওমেগা এক্স ইন্টু কিছু একটা প্লাস ওমেগা ওয়াই ইন্টু কিছু একটা প্লাস ওমেগা জেড ইন্টু কিছু একটা। মানে খেয়াল করো, এল ভেক্টর যদি এটা স্কেলার আই ইন্টু ওমেগা ভেক্টর হতো তাহলে এল এক্সটা কত হতো? এটা যদি হতো, যেটা আমরা একদিন জানতাম যে এল ভেক্টর হচ্ছে স্কেলার আই সিগমা এম আই আর আই স্কোয়ার, তাকে ওমেগা দিয়ে গুণ করে পাওয়া যায়, তাহলে এল এক্স কত হতো? এটা যদি হতো ঠিকঠাক আই ওমেগা এক্স হতো। আই ওমেগা এক্স হতো। এখানে কি হচ্ছে, এল এক্স কিন্তু ওমেগা এক্সও আছে, ওমেগা ওয়াইও আছে, ওমেগা জেডও আছে। মানে একটা আই নেই, এখানে তিনটে আই বসে আছে, এবং তিনটে আলাদা আলাদা আই কে বোঝানোর জন্য আই এক্স এক্স, আই এক্স ওয়াই, আই এক্স জেড এইভাবে নাম দেওয়া হচ্ছে। সেখানে আই এক্স এক্স টা কত? আই এক্স এক্স হচ্ছে এম আই ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। আই এক্স ওয়াই টা কত? তাই তো? তাহলে এল আর ওমেগার মধ্যে সম্পর্কটা এল ভেক্টর ইকুয়াল টু স্কেলার ইন্টু ওমেগা ভেক্টর ইন জেনারেল হয় না, হয় এরকম যে এল এক্স আই এক্স এক্স ওমেগা এক্স প্লাস আই এক্স ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই এক্স জেড ওমেগা জেড। আর শুধু এখানেই থামবো কেন? এল এক্স যদি এরকম হয় তাহলে এল ওয়াই কি হবে? এল জেড কত হবে? আই জেড এক্স তাহলে এই তিনটে সমীকরণ অবশ্য জায়গা করতে হবে। এই তিনটে সমীকরণ হচ্ছে আমার এল আর ওমেগার মধ্যে সম্পর্ক। সেটাকে আমরা এল ইকুয়াল টু আই ওমেগাই লিখে থাকি, কাজেই
ওই যে এল ইকুয়াল টু আই ওমেগা আর হবে না, এটা কিন্তু ঠিক নয়। আমরা এল ইকুয়াল টু আই ওমেগা বলেই লিখি, কিন্তু আই বলতে এখানে কিন্তু আর শুধু একটা সংখ্যা নয়, এই যে 9খানা সংখ্যা আই এক্স এক্স, আই এক্স ওয়াই, আই এক্স জেড, আই ওয়াই এক্স, আই ওয়াই ওয়াই, আই ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি, এই 9খানা সংখ্যা মিলিয়ে জিনিসটা হচ্ছে আই। এই 9খানা সংখ্যা জানলে তবেই আইটাকে ভালো পুরোপুরি জানা যায়। ঠিক আছে? আর যারা তোমরা মেট্রিক্স শিখেছো, অনেকে হয়তো শিখেছো, তারা কিন্তু বুঝতেই পারবে যে এটাকে আমি এইভাবে লিখতে পারি। ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড, তাই না? ম্যাট্রিক্স গুণ করার নিয়মটা কি? এটার প্রথম রোটা নেবে, এটার প্রথম কলমটা নেবে, এখানে অবশ্যই একটাই কলম আছে, পরে আই এক্স কে ওমেগা এক্স দিয়ে গুণ করবে, আই এক্স ওয়াই কে ওমেগা ওয়াই দিয়ে গুণ করবে, আই এক্স জেড কে ওমেগা জেড দিয়ে গুণ করবে, করে যোগ করে দেবে। এটাই তো এলএক্স। তো এখানে যদি আমি আই ওয়াই এক্স, আই ওয়াই ওয়াই, আই ওয়াই জেড ইত্যাদি লিখে রাখি, তাহলে বাকি দুটো ইকুয়েশনে পাওয়া যাবে। এই ফর্মে লিখলে, ম্যাট্রিক্সের আকারে লিখলে এল ইকুয়াল টু আই ওমেগাটা দেখাই যাচ্ছে, মানে সেখানে আর এলটা মানে আইটা নাম্বার না, আইটা একটা ম্যাট্রিক্স হিসেবে লিখছি, করে আমি এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? বুঝে গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন এর মধ্যে একটা জিনিস যেটা বোঝা দরকার আরো, সেটা হচ্ছে দেখো আই এক্স এক্স, এইটা কিন্তু তোমাদের চেনা জিনিস। এই যে ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, এটা কি বলতো, এটা কণিকা যদি এখানে থাকে আর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার স্কোয়ার রুটটা কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব আইতম কণিকার, তাই না? এটা কেন্দ্রের থেকে দূরত্ব হচ্ছে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার স্কোয়ার রুট। কিন্তু আমি যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলি, তাহলে এই যে দূরত্বটা, এটার এক্স আই স্কোয়ার, এটার স্কোয়ার আর এক্স আই স্কোয়ার যোগ করলে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার পাওয়া যায়। পিথাগোরাস থিওরেম, স্কোয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই লেন্থটা হচ্ছে এক্স আই, এই লেন্থটা হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। তাহলে এই যে থার্ড যে সাইডটা, যেটা ওই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার স্কোয়ার। তাহলে এইটা কিন্তু ওই সিগমা এম আই আর আই স্কোয়ারের মতোই, তফাৎটা হলো যে এই দূরত্বটা একটা বিন্দু থেকে দূরত্ব নয়, এটা হচ্ছে অক্ষরা থেকে দূরত্ব, মানে এক্স অক্ষর থেকে দূরত্ব গুলোর বর্গ যোগ, বর্গকে ভর দিয়ে গুণ করবো, করে যোগ করে দেবো, করে যেটা পাবো সেটা হচ্ছে আই এক্স এক্স। এবং আই ওয়াই ওয়াই কিরকম হবে? ঠিক সেরকমই, শুধু ওয়াই এক্সিস থেকে দূরত্ব গুলো নিতে হবে। আর আই জেড জেড, আই জেড জেডটাও সেরকম, জেড অক্ষ থেকে দূরত্ব গুলো নিতে হবে, তাই তো? ঠিক ঠিক আছে। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে সংখ্যাগুলো আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, আই জেড জেড, এগুলো কি কখনো শূন্য নেগেটিভ হতে পারে? মানে এইটা আই এক্স এক্স এই দেখো, এটা কি শূন্য হওয়া, নেগেটিভ, শূন্য বা নেগেটিভ হওয়া সম্ভব? না, দুটো স্কোয়ারের সামেশন মিনিমাম 0 হতে পারে, এর নেগেটিভ হবে না। হ্যাঁ, কিন্তু যদি 0 হয়, তার মানে কিন্তু হয় মাস গুলো 0, তার মানে কণিকা গুলো নেই, নয় ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার 0, মানে ওয়াই আই জেড আই দুটোই 0, মানে কণিকাটা এক্স অক্ষের উপর বসে আছে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা কণিকার জন্য নয়, তুমি সবকটার উপর যোগ করছো, করেও যদি 0 পাওয়া যায়, তার মানে গোটা জিনিসটাই ওই এক্স অক্ষ বরাবর যদি হয়, লাঠির মতো হয় এক্স অক্ষ বরাবর, যার কোনো উইডথ নেই, শুধু এক্স অক্ষ বরাবর একটা লাইন, তবেই কিন্তু আই এক্স এক্স 0 হতে পারে, নইলে কিন্তু আই এক্স এক্স পজিটিভ হবেই। আই ওয়াই ওয়াই, আই জেড জেড দুটোর ক্ষেত্রে একই কথা। এবং একমাত্র একটা বিন্দু যেটা অরিজিনে বসে আছে, তাছাড়া আর কোনো জিনিসের কিন্তু আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, আই জেড জেড তিনটেই শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তো? এগুলো পজিটিভ লেখা যে ইন জেনারেল। কিন্তু আই এক্স ওয়াই, সেখানে তুমি কি করছো, এক্স আই ওয়াই আই গুণ করছো। ধরো এটা যদি স্কোয়ার হয়, আর এই তোমার এক্স অ্যাক্সিস, এই যদি তোমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বিন্দুর এক্স আই ওয়াই আই এক্স ওয়াই কোঅর্ডিনেটটা
এখানে যেমন এক্স ওয়াই কোঅর্ডিনেট দুটোই পজিটিভ, কাজেই সিগমা এমআই এক্স আই ওয়াই আই এটা পজিটিভ, কিন্তু এখানে তো এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ, তার মানে এখানে এক্স আই ওয়াই আই নেগেটিভ। এখানে আবার সেই এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, এখানেও নেগেটিভ, এখানে দুটোই নেগেটিভ, কাজেই এখানে এক্স ওয়াই প্রোডাক্টটা পজিটিভ। তাহলে দেখছি যে এই যে সামটা তাতে কিন্তু পজিটিভ নেগেটিভ সব রকম কন্ট্রিবিউশন আছে। এবং একটু ভাবলেই বুঝতে পারবে যে বিশেষ করে যদি আমি ঘুরিয়ে টুরিয়ে এক্স ওয়াই এক্স ঠিকঠাক নিয়ে নিই, তাহলে কিন্তু আই এক্স ওয়াইটা শূন্য হয়ে যেতে পারে, তাই না? এবং অনেক সময় যেটা করা হয়, আমরা এমন ভাবে অক্ষরগুলোকে নিই যাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, সেখানে আই এক্স ওয়াই, আই ওয়াই জেড আর আই জেড এক্স এই তিনটে শূন্য হয়ে যায়। আচ্ছা, এখানে আই এক্স ওয়াই বলছি কিন্তু আই ওয়াই এক্স ও, কারণ তুমি একটু ভাবলেই বুঝতে পারবে আই এক্স ওয়াই ফর্মুলা কি মাইনাস এম আই এক্স আই ওয়াই আই যোগ করতে হবে, আর আই ওয়াই এক্স একে মাইনাস এম আই ওয়াই আই এক্স আই। তাহলে দেখা যাচ্ছে আই এক্স ওয়াই আর আই ওয়াই এক্স সমান, আই ওয়াই জেড আর আই জেড ওয়াই সমান, আই জেড এক্স আর আই এক্স জেড সমান। এই তিনটে জিরো হওয়া মানে অন্য তিনটেও জিরো, মানে নখানার মধ্যে ছটা শূন্য হয়ে যাবে, পড়ে থাকবে আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, আই জেড জেড। এইরকম সিচুয়েশন যদি আমরা প্রিন্সিপাল অ্যাক্সেস ব্যবহার করি, তখন কিন্তু আমার সমীকরণগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। এল এক্স হচ্ছে আই এক্স এক্স ওমেগা এক্স, এল ওয়াই হচ্ছে আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই, আর এল জেড হচ্ছে আই জেড জেড ওমেগা জেড। আর অনেক ক্ষেত্রেই যখন আমি প্রিন্সিপাল অ্যাক্সিস ব্যবহার করছি তখন এটাকে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই বলা হয় না, জাস্ট আই এক্স আই ওয়াই আই জেড বলা হয়। সেটা শুধু এই কারণেই যে এক্ষেত্রে আর ওই অন্য দুটো কম্পোনেন্ট যেহেতু নেই, অন্য টার্ম যেহেতু নেই যোগ করাটাই, ওটাকে আলাদা করে বলা দরকার পড়ে না। এইগুলোকে বলা হয় প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া। আর এগুলোকে এই যে জিনিসগুলো যেগুলো আমি এখানে শূন্য চুজ করছি, এগুলো পোশাকি নাম হচ্ছে প্রোডাক্টস অফ ইনার্শিয়া। প্রোডাক্টস কারণ ওই এক্স এক্স ওয়াই ওয়াই জেড এরকম জিনিসপত্র আছে, মানে ফর্মুলা এক্স আই ওয়াই আই এগুলো আছে। এই প্রোডাক্টস অফ ইনার্শিয়া গুলো আমি বিশেষভাবে অ্যাক্সেস চুজ করে জিরো করে দিতে পারি, কিন্তু প্রিন্সিপাল মোমেন্ট গুলোকে সচরাচর জিরো করা যায় না, ওই একমাত্র লাইন বরাবর না হলে জিরো করা যায় না। এবার একটা জিনিস খেয়াল করে, এইটা আর আমাদের যে ফর্মুলাটা ছিল যেটা ছোটবেলার ফর্মুলা বলছে, হায়ার সেকেন্ডারি ফর্মুলা, এই যে দুটো ফর্মুলা এর মধ্যে তফাৎটা কি বলতো? বাদ দিকে হচ্ছে আমাদের মোটামুটি হায়ার সেকেন্ডারি ফর্মুলা, এটা হচ্ছে কলেজের ফর্মুলা বলা যাবে। যদিও মানে সত্যি কথা বলতে কি ঠিক ফর্মুলাটা বাদিকেরটাই, কিন্তু ডান দিকেরটা হচ্ছে আমাদের যেটা শিখে এসেছি। এই দুটোর মধ্যে তফাৎটা কি? হুম, কি বলবো? তফাৎটা দেখতে পাচ্ছ না? লেখাই তো আছে তফাৎটা কি। এখানে এই যে তিনটে আই, এই তিনটে আই এক, তাই না? আর এখানে তিনটে আলাদা হতেই পারে, বিশেষ ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আলাদা আলাদা হয়। কিন্তু মজাটা দেখো, যদি ওমেগাটা শুধুমাত্র এক্স, ধরো শুধু এক্স কম্পোনেন্ট আছে, মানে জিনিসটা ঘুরছে কিভাবে না, ওই প্রিন্সিপাল অ্যাক্সিস যেগুলো তাদের মধ্যে এক্স অক্ষটা বরাবর, তাহলে কিন্তু আমরা এল এক্স কত পাবো? আই এক্স ওমেগা এক্স। আর এল বাই এল জেড কত পাবো? সেক্ষেত্রে ওমেগার যদি শুধু এক্স কম্পোনেন্ট থাকে তাহলে এল বাই এল জেড কি হবে? জিরো হবে। জিরো হবে। তার মানে এক্স অক্ষ বরাবর যদি ওমেগা হয় তাহলে এলও এক্স অক্ষ বরাবর হবে, এল আর ওমেগা একই দিকে হবে, তাই তো?
কিন্তু যদি যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলেও ঠিক তাই, জেড অক্ষ বরাবর হলেও ঠিক তাই। প্রিন্সিপাল অ্যাক্সিসের মানে কিন্তু এটাই যে সেই অ্যাক্সিস বরাবর যদি জিনিসটা ঘোরে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটাও সেই দিকেই হবে। কিন্তু ইন জেনারেল যখনই তুমি এরকম কিছু একটা লিখছো তখন কিন্তু ওমেগা আর এল একদিকে নেই। একদিকে হতো ওই এল ভেক্টর ইকুয়াল টু আই ওমেগা ভেক্টর হলে, মানে এল এক্স ইকুয়াল টু আই ওমেগা এক্স, এল ওয়াই ইকুয়াল টু আই ওমেগা ওয়াই, এল জেড ইকুয়াল টু আই ওমেগা জেড হলে। এখানে আই এক্স আই ওয়াই আই জেড যদি আলাদা আলাদা হয় তাহলেও কিন্তু যদি এক্স অক্ষ বরাবর ঘোরে তাহলে এল আর ওমেগা একদিকে, মানে এক্স এর দিকেই। যদি ওয়াই অক্ষ বরাবর ঘোরে তাহলেও একই দিকে, জেড অক্ষ বরাবর ঘোরে তাহলেও একই দিকে। কিন্তু যদি আমার ওমেগা এক্স ওমেগা ওয়াই ধরো কম্পোনেন্ট থাকে, তার মানে এক্স ওয়াই প্লেনে আছে এমন একটা অক্ষ বরাবর ঘুরছে, কিন্তু এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর নয়, তাহলে কিন্তু এল ভেক্টর যেটা হয়ে যাবে সেটা হবে আই এক্স ওমেগা এক্স আই ওয়াই ওমেগা ওয়াই 0। এবং তার মানে কিন্তু এল ভেক্টর আর প্যারালাল টু ওমেগা ভেক্টর রইল না, প্যারালাল হতে হতে একই সংখ্যা দিয়ে গুণ হতে দুটো কম্পোনেন্ট। এই যে এল ভেক্টরের টেন্স আই ওমেগা, যে আইটা যে টেন্সার, এই টেন্সার হওয়ার জন্য যে বিশেষ তফাৎটা হচ্ছে সেই তফাৎটা কি? তফাৎটা আর কিছুই নয়। এই যে কিংবা তার জন্য একটা জিনিস খেয়াল করো, এই যে এল ভেক্টর ইকুয়াল টু আই ওমেগা ভেক্টর যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, এই ফর্মুলা, আর এল ভেক্টর ইকুয়াল টু, যে এই সিম্বলটা আজকাল আর কেউ বিশেষ ব্যবহার করে না, এটা কে বলা হয় ডায়াডিক সিম্বল বলে এককালে ব্যবহার করতো লোকে। কিন্তু এটা আমি ব্যবহার করছি এটা দেখাবার জন্য যে এই আইটা কিন্তু আর সংখ্যা নয়, এটা টেন্সার, ওই নখানা কম্পোনেন্ট দ্বারা অবজেক্ট। এই যে ফর্মুলা দুটো, এই দুটোর মধ্যে একটা বিশেষ সাদৃশ্য আছে এবং একটা বিশাল তফাৎ আছে। সাদৃশ্যটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই মানেটা কি? মানেটা হচ্ছে এই যে ওমেগা ভেক্টরটাকে যদি দুগুণ করে দাও তাহলে এলটা দুগুণ হয়ে যাবে, এটার জন্য হবে এটার জন্য হবে। খেয়াল করো, আমি যদি ওমেগা ভেক্টর দুগুণ করে দিই, মানে ওই যে ছোট ওই ফর্মুলাটা আসলে এটা, তাহলে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা তে তিনটে কম্পোনেন্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে এল এক্সটাও দ্বিগুণ হচ্ছে, এল ওয়াইটাও দ্বিগুণ হচ্ছে, এল জেডটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ওমেগা দ্বিগুণ হলে এলটা দ্বিগুণ হবে, ওমেগা 10 গুণ হলে এলটা 10 গুণ হবে। সেটা এল ভেক্টর ইকুয়াল টু আই ওমেগা ভেক্টর হলেও হতো, এই ফর্মুলার জন্যও কিন্তু হবে। আবার ওমেগার জায়গায় যদি আমি ওমেগা 1 প্লাস ওমেগা 2 বসিয়ে দিই তাহলে খুব সহজেই দেখতে পাবে যে ওমেগা 1 এর জন্য যদি L1 হতো আর ওমেগা 2 এর জন্য যদি L2 হতো, তাহলে ওমেগা 1 প্লাস ওমেগা 2 যদি আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় তাহলে L1 প্লাস L2 অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। কাজে এই যে লিনিয়ারিটিটা, এল আর ওমেগার মধ্যে সম্পর্ক যেটা আই ওমেগা হলে লিনিয়ার হতো, সেটা কিন্তু বজায় আছে। যেটা বজায় নেই সেটা হচ্ছে L is not collinear. L আর ওমেগা, এল ভেক্টর ইকুয়াল টু আই ওমেগা ভেক্টর, এটা যদি ঠিক হতো তাহলে কিন্তু এল সবসময় ওমেগার দিকেই হতো। এখানে লিনিয়ারিটি আছে বটে, কিন্তু এল আর ওমেগা সবসময় একই দিকে হয় না, এবার বেশিরভাগ সময়ই একই দিকে হয় না। যে বিশেষ ক্ষেত্রে একই দিকে হয় সেই দিকগুলোকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস। সেই দিকে হলেই তবেই এল আর ওমেগা একই দিকে হবে, অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু এল আর ওমেগা একই দিকে হবে না। ঠিক আছে? এই টেন্সার থাকা, এখানে একটা স্কেলার থাকার বদলে টেন্সার থাকার জন্য মূল যে তফাৎটা সেটা হচ্ছে এটা। এবার টেন্সার কাকে বলে, টেন্সার হওয়াটা কি করে ভেক্টর থেকে আলাদা, এটা একটা বড় বিষয়। এটা নিয়ে আমি এখানে না বলাই হয়তো ভালো, কারণ এই যেটুকু সময় বাকি আছে তাতে সেটা বলাও যাবে না। তবে তোমরা যদি জানতে চাও প্রচুর বই আছে, পড়তেই পারো। আর ওই নিজের ঢাকা একটু পিটিয়ে নিয়ে আমার ওই একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে, তবে সেটা ইংরেজিতে, ওই টেন্সার অ্যানালিসিস বলে একটা সেটা সেখানে দেখে নিতে, সেখানে দেখতে পারো, সেখানে এইগুলো আলোচনা করা আছে যে এল ইকুয়াল টু আই ওমেগা, আইটা আসলে টেন্সার কথাটা মানেটা কি, ইত্যাদি ইত্যাদি। আরো একটা জিনিস আমি বলতে পারি, সেটা একটু নিজের ঢাক পেটানোই হবে। সেটা হচ্ছে আমি বহুকাল আগে একটা কাফে ফিজিক্স বলে
ব্লগ লেখার চেষ্টা করেছিলাম বলাই ভালো, কারণ ওই পুরো লোক দিয়ে বেশি দূর লেখা হয়নি, কিন্তু সেটাতে ওই টেন্সার্স সম্বন্ধে একটুখানি ভালো করে লেখা আছে জিনিসটা আসলে কি। যদি তোমরা ওটা খুঁজে পাবে, আমার নাম দিয়ে কাফে ফিজিক্স খুঁজলেই পেয়ে যাবে নেটে। সেখানে কাফে ফিজিক্স একটা শব্দ, সেটা ব্যবহার, সেটা আর আমার নামটা দিলে ওটা খুঁজে পেয়ে যেতে পারো এবং সেটা পড়ে দেখতে পারো যদি তোমার ইন্টারেস্ট থাকে যে আসলে টেন্সের জিনিসটা কি। আমি আপাতত সেই কথায় আজকে আর যাচ্ছি না, কারণ সেটাতে বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে এখন বলাটা। আচ্ছা, আপাতত দেবলিনা, তুমি কি আছো এখনো? হ্যালো, আমার মনে হয় আজকে আর নতুন কিছু না বলাই ভালো, কারণ আর তো সময় নেই বিশেষ। যেগুলো বললাম তা দিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করা যায়। স্যার, বলছি একটা চাকা যখন ঘোরে তখন হুম, তার আবর্ত গতিশক্তি আর রৈখিক গতিশক্তি কি দুটোই থাকে? হ্যাঁ হ্যাঁ। মানে আবর্ত আচ্ছা, আর রৈখিক। দুটোই থাকে। চাকা যখন ঘোরে মানে কি, চাকা যখন, কথাটা হচ্ছে চাকা কার কার সাপেক্ষে ঘুরছে। ধরো চাকা, এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, শক্তি জিনিসটাকে আমরা বড্ড বেশি একটু বাধায় তুলে রাখি বটে, কিন্তু শক্তিটা কিন্তু প্রথমত একটা অঙ্ক করার সুবিধার জন্য তৈরি করা একটা জিনিস, যেটা শুনলে একটু খারাপ লাগে হয়তো প্রথম প্রথম, কিন্তু ধরো আমি বলতে পারতাম রেট অফ ইনক্রিজ অফ মাস টাইমস ভেলোসিটি স্কোয়ার্ড বাই 2 is equal to the line integral of the force with respect to the displacement along the path taken. এই যে বিশাল কথাটা, এটা বারবার বলতে তো একটু খারাপ লাগে, সেই জন্য আমরা একটা সংজ্ঞা দিই। ওই যেটা বলেছিলাম, সংজ্ঞা আমরা তখনই তৈরি করি যখন আমাদের জিনিসটা করতে সুবিধা হয়। ওই কাইনেটিক এনার্জি আমরা হাফ এমভি স্কোয়ার কে নাম দিয়ে নিয়েছি, আর লাইন ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট সেটাকে নাম দিয়েছি ওয়ার্ক। সেটা করে আমরা কি পাচ্ছি, ওই কাজ কি বলে ওটাকে বাংলায়, এই বাংলায় যাই বলুক, ওয়ার্ক এনার্জি থিওরাম, যে কাজ, যত কাজ করছো গতিশক্তি তত বাড়ে। এটা হচ্ছে প্রথম কথা। সেটা গতিশক্তি জিনিসটা বা অন্য শক্তিগুলো কিন্তু এই ধরনের ইকুয়েশন অফ মোশনটাই তৈরি করা জিনিস, যেগুলো আমরা সহজে অনেক অঙ্কটঙ্গ করে ফেলতে পারি। এটা একটা কথা। আরেকটা কথা হলো এই যে এটা কিন্তু অনেক সময় খেয়াল থাকে না যে গতিশক্তি জিনিসটা কিন্তু একেবারেই অবজার্ভার ডিপেন্ডেন্ট। তুমি যদি পর্যবেক্ষক পাল্টে দাও তাহলে বেগও যেমন পাল্টাবে, গতিশক্তি অবশ্যই পাল্টাবে, তাই তো? কাজে এই যে কথাটা ধরা হচ্ছে, যেটা জিনিস যখন ঘুরছে তখন তার আবর্ত শক্তি আছে আর চলার শক্তি আছে, মানে আছে যেটা, সেটা কিন্তু মোট গতিশক্তি। ওই ওই জিনিসটা, চাকাটার যে প্রত্যেকটা বিন্দু, সেগুলোর প্রত্যেকটা বেগ আছে। তুমি যে পর্যবেক্ষকের সাপেক্ষে দেখছো তার সাপেক্ষে বেগ আছে। সেই বেগ থেকে তুমি হাফ এমআই ভিআই স্কোয়ার কষে বের করো, তাহলে তুমি সেই পার্টিকুলার কণিকাটার বেগ পেয়ে যাবে। ঠিক আছে? আর সেগুলো যোগ করে পার্টিকুলার কণিকাটার গতিশক্তি পেয়ে যাবে, আর সেগুলো সব করে যোগ করে দিলে মোট গতিশক্তি পেয়ে যাবে। তার মানে নেট কাইনেটিক এনার্জি অফ সিস্টেম হলে সবসময় এটা। ঠিক তো? আচ্ছা, এরকম প্রশ্নটা উঠলো, এটা একটুখানি দেখিয়ে দেওয়া দরকার হয়তো। ধরো আমি যদি পর্যবেক্ষক পাল্টাই, একজন পর্যবেক্ষক তার পজিশন ভেক্টর গুলো যেগুলো মাপছে সে হচ্ছে আড়াই, আরেকজন মাপছে আড়াই প্রাইম। মানে আমরা আগের দিন থেকে যেটা দেখে আসছি, ভিআই হচ্ছে ভিআই প্রাইম প্লাস ভি অবজার্ভার, তাই তো? তাহলে এই যে আইতম কণিকার যে গতিশক্তি, সেটা কত হবে? ভিআই স্কোয়ার। তো ভিআই স্কোয়ারটাকে আমি যদি ভিআই প্রাইমের সাপেক্ষে লিখতে চাই, তাহলে সেটা হচ্ছে ভিআই প্রাইম ভেক্টর প্লাস ভি অবজার্ভার ডট, একটা ভেক্টর স্কোয়ার মানে তো তার সাথে নিজের ডট প্রোডাক্ট, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তাহলে এটাকে যদি খুলে লিখি, তাহলে আসে
মানে এখানে ওই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস এর মতো ফর্মুলাটা ভালোই কাজ করে যায়, টুয়াইস vi প্রাইম ডট v অফ দ্য, তাই তো? এই হচ্ছে i তম কণিকার গতিশক্তি, যেখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি টি আই প্রাইম। এটা হচ্ছে i তম কণিকারই গতিশক্তি কিন্তু অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে। এবার যদি আমি এগুলো যোগ করে দিই তাহলে মোট গতিশক্তি পেয়ে যাবো। যেটা কি আসবে, টি আই প্রাইম নিয়ে যোগ করলে আমি পাবো টি প্রাইম, মানে এটা হচ্ছে ও এর সাপেক্ষে গতিশক্তি, এটা হচ্ছে ও প্রাইমের সাপেক্ষে গতিশক্তি, প্লাস কত হবে এমআই। দেখো ভি অবজারভার স্কোয়ার, এটা তো সব যে কণিকার জন্যই হোক সেই কণিকার জন্য এক, কারণ এটা তো কণিকার থেকে কণিকার পাল্টাচ্ছে না, এটা তো শুধুমাত্র দুজন অবজারভার ও আর ও প্রাইম তাদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটা, কাজে এখানে আমি পেয়ে যাবো হাফ এম ভি অফ স্কোয়ার প্লাস চিন্তাটা এইটা আসবে সিগমা এমআই ভিআই প্রাইম ডট ভি অবজারভার, তাই তো? তাহলে একজন অবজারভারের থেকে অন্য আরেকজন অবজারভারে যাবার যে এই কাইনেটিক এনার্জি কিভাবে পাল্টায় সেটা কিন্তু খুব সহজ নয়। টি ইকুয়াল টি প্রাইম প্লাস, এটা হলে আমি বললাম ফর্মুলাটা বেশ সোজা, কিন্তু তা কিন্তু নয়। টি প্রাইম প্লাস এই গোটা, এটা যেমন এটা কি, এটা হচ্ছে গোটা ভরটা যদি একটা ওই অবজারভার ভি অবজারভার যেখানে আছে ও প্রাইম যেখানে আছে সেখানেই থাকতো, তাহলে সেই বিন্দুটা যে গতিশক্তি হতো, তাই তো? সেটা আর ও প্রাইম, তাহলে এটা ও প্রাইম যে গতিশক্তি মাপছে, এটা হচ্ছে ও প্রাইমে যদি গোটা ভরটা থাকতো তাহলে তার যে গতিশক্তি হতো, এই দুটো স্থানে কিন্তু এটা জুড়ে বসে থাকবে। এখন এই যে 3 নম্বর টার্মটা, এটা বেশ খটোমটো, কিন্তু যদি ধরে দেখো সিগমা এমআই ভিআই প্রাইম, এটার মানেটা কি? এটার মানে তো হচ্ছে মোট ভরবেগ, তাই তো? গোটা সিস্টেমটা টোটাল মোমেন্টাম উইথ রেসপেক্ট টু হুম, উইথ রেসপেক্ট টু দ্য প্রাইম অবজারভার, ও প্রাইমের সাপেক্ষে গোটা সিস্টেমের মোট ভরবেগ, তাই তো? হ্যাঁ এখন একটা বিন্দু আছে যার জন্য যার সাপেক্ষে কিন্তু গোটা সিস্টেমের মোট ভরবেগ খুব সহজ হয়ে যায়। কোন বিন্দু হতো? সেন্টার অফ মাস। হ্যাঁ, সেন্টার অফ মাসের সাপেক্ষে কোন সিস্টেমের মোট ভরবেগ কত হয়? সহজ হয় তো বটে, কত হয়? 0 হবে। 0 হয়, কারণ যে কোনো সিস্টেমের অবজারভার যেখানেই হোক না কেন, সিস্টেমের মোট ভরবেগ আর সেন্টার অফ মাস যদি গোটা মাসে থাকতো তাহলে তার যে ভরবেগ হতো সেগুলো একই। কিন্তু যদি সেন্টার অফ মাসই আমার অবজারভার হয় তাহলে সেন্টার অফ মাসের বেগ নেই, এটা 0 হতে পারতো যদি সেন্টার অফ মাস হয়। ইফ ও প্রাইম তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা সহজে, এটা অনেক সহজ ফর্মুলা, যে কোনো একজন অবজারভারের সাপেক্ষে দেখা গতিশক্তি হচ্ছে সেন্টার অফ মাস থেকে মাপা গতিশক্তি। এখানে প্রাইমটা যে কোনো অবজারভার নয়, সেন্টার অফ মাস ফিক্সড অবজারভার, কিন্তু সেন্টার অফ মাসের সাথে ট্রান্সলেট করা অবজারভার, আবার রোটেটিং অবজারভার না। এই ফর্মুলাটা সব সময় খাটে, এটা রিজিড সিস্টেম হোক না হোক, যে কোনো সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য আমি এটা লিখতে পারি যে সেন্টার অফ মাসে যে অবজারভার বসে আছে সে যে গতিশক্তি মাপবে তার সাথে যদি সেন্টার অফ মাস ওই প্রথম যদি সেন্টার অফ মাসের সবটা মাস বসে থাকতো তাহলে তার গতিশক্তি প্রথম অবজারভার যা মাপতো সেই দুটো যোগ করে দিলে আমি গোটা সিস্টেমটা গতিশক্তি এই অবজারভার আসলে পেয়ে যাচ্ছি। এখন এই যে কথাগুলো বললাম এর সাথে যে প্রশ্ন করা হচ্ছে তার সম্পর্কটা, চাকা ঘুরলে তার কিরকম শক্তি থাকে? উত্তর হচ্ছে চাকাটাকে আমরা কোথা থেকে দেখছি। চাকাটাকে যদি আমরা চাকার কেন্দ্রের সাথে বা ভর কেন্দ্রের সাথে ফিক্সড কোনো অবজারভার তার সাপেক্ষে দেখি, তাহলে সেই অবজারভারের ক্ষেত্রে কিন্তু চাকার কোনো সরণ নেই, চাকাটা এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, কারণ
কারণ কি? কারণটা হচ্ছে চাকাটা যখন যত সরছে অবজার্ভার ততটাই সরছে, তাই তো? An observer fixed to the center of mass, not rotating observer, but fixed to the center of mass. তার সাপেক্ষে চাকাটা ঘুরছে কিন্তু সরছে না, তাই তো? সেরকম অবজার্ভারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আবর্ত গতি দেখবো, অনলি রোটেশনাল মোশন, যেটা আমরা একটু অঙ্ক বসে দেখিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার আছে। এই আইটা হচ্ছে যে অক্ষ বরাবর ঘুরছে তার থেকে দূরত্বের বর্গ গুণ হর করে যা হয় সেই আই, সেগুলো যোগ করে যা পারে সেই আই। বোঝা গেল? চাকার সাথে লাগানো কোনো, কিন্তু চাকার সাথে ঘুরছে না, কিন্তু চাকার সাথে লাগানো কোনো অবজার্ভারের সাপেক্ষে চাকার গতিশক্তি শুধুমাত্র আবর্ত গতিশক্তি, কারণ সেখানে চাকার আবর্ত গতি ছাড়া কিছু নেই। কিন্তু অন্য কোনো অবজার্ভার, ধরুন চাকার এখন গড়াতে গড়াতে এগোচ্ছে, কিছুক্ষণ পর কি হলো, সে এখানে চলে এলো, অবশ্যই বড় হয়ে গেল না, সেটা আকার দোষ। কিন্তু ঘুরে গেল আরেকটু, ঘুরতে ঘুরতে এগোচ্ছে। এই যে অবজার্ভার যার জন্য ঘুরতে ঘুরতে এগোচ্ছে, সে যে গতিশক্তি দেখবে সেটা কিন্তু ওই আবর্ত গতিশক্তি, যেটা সেন্টার অফ মাস থেকে দেখা যায়, তার সঙ্গে এই এই জিনিসটা জুড়বে, যে এর কেন্দ্র যেই দিকে এগোচ্ছে সেটাকে হাফের দিকে গুণ করে যোগ করে যাওয়া হবে। বুঝা গেল? কাজেই আমরা যে মোট গতিশক্তিটার দুটো অংশকে আমি আবর্ত শক্তি আর স্মরণের শক্তি বলতে পারি, কিন্তু সেই ভাগটা কিন্তু আমার এই ফর্মুলাটার সুবিধার জন্য, কারণ দুরকম গতিশক্তি কিন্তু হয় না, প্রত্যেকটা কণিকাই নড়ছে, তাদের সবার গতিশক্তি আমি যোগ করে যেটা পাচ্ছি, সেই ফর্মুলাটা একমাত্র সেন্টার অফ মাসকে অবজার্ভার হিসেবে ব্যবহার করলে সহজ হয়ে যায়। এবং সেন্টার অফ মাসের সাপেক্ষে রিজিড বডি যেহেতু শুধুই ঘুরতে পারে, দৃঢ় বস্তু হলে শুধুই যেহেতু ঘুরতে পারে, সেহেতু সেখানে আমি টিসিএমটাকে হাফ আই ওমেগা স্কয়ার লিখতে পারবো। আর এই খেয়াল করো, আইসিএম ওমেগা স্কয়ার হবে সেটা টিসিএম, আর সেক্ষেত্রে সেন্টার অফ মাসের থেকে যদি আমি ডি দূরত্বে একটা অবজার্ভার নিই, তার জন্য কিন্তু ভিসিএম হবে সিম্পলি ওমেগা ইন্টু ডি হোল স্কয়ার। এইটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, মানে যেখানে আইটা হচ্ছে ওই নতুন যে অবজার্ভার, যেখানে আমি অবজার্ভার নিয়েছি তার সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কিন্তু এই ফর্মুলাটাই, টি এর জায়গায় আমি হাফ আই ওমেগা স্কয়ার লিখছি, টিসিএম এর জায়গায় হাফ আইসিএম ওমেগা স্কয়ার লিখছি, আর এই ভিসিএমটা ওমেগা ইন্টু ডি, ওমেগা হারে ঘুরছে, ডি দূরত্বে আমার অক্ষরা বসিয়েছে। কিন্তু এখান থেকে যদি আমি হাফ আর ওমেগা স্কয়ার গুলো কেটে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো, তাহলে কি আসছে? এটা কি জানো এই ফর্মুলাটা? প্যারালাল অ্যাক্সেস থিওরেম। এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম। প্যারালাল অ্যাক্সেস থিওরেম আর কিছুই না, কাইনেটিক এনার্জি যে ট্রান্সফরমেশন হয় এক ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে গেলে যেরকম পাল্টায়, সেই পাল্টানোটার ফর্মুলাটা জাস্ট এভাবে লেখা, আর কিছুই না। আর পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেমের কথা আগের দিন উঠেছিল, সেখানে একটা জিনিস বলে দিই। দেখো আইএক্সএক্স যেটা, সেটা কত আমরা দেখেছি এমআই ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। আই ওয়াই ওয়াই কত? আর আই জেড জেড হচ্ছে এখানে দেখাই যাচ্ছে যে আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই যোগ করে কিন্তু আই জেড জেড হয় না, তাই তো? কত হয় যোগ করলে? হয় হচ্ছে সিগমা এম আই ইন্টু ওয়াই আই স্কোয়ার প্লাস এক্স আই স্কোয়ার প্লাস 2 জেড আই স্কোয়ার। তাহলে আমরা যখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে বলি যে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, সেটা কখন বলতে পারি? যদি আমার সিস্টেমটা এমন হয় যে সবকটা জেড আই 0 হয়, মানে ল্যামিনার বডি, নর্মাল বডি না প্লেনার বডি, ওই ল্যামিনার বললাম। ল্যামিনার বডি, হ্যাঁ ল্যামিনার বডি, এবং তোমার জেড অ্যাক্সিসে তার সাথে লম্ব দিকে নিয়েছো,
তাহলে সব করে এটাই 0, তাহলে এটা নেই, তখন এই দুটো যোগ করে এটা পাওয়া যায়। ঠিক আছে, কাজেই প্রিন্সিপাল অ্যাক্সেস থিওরেম IX + IY = IZ খাটে তখনই যদি আমার লামিনার বডি থাকে, প্লেনার বডি থাকে, একটা প্লেনে যদি গোটা বডিটা থাকে, নইলে কিন্তু খাটে না। আর যদি তা না থাকে, মানে যদি ZI গুলো 0 না হয়, তাহলে যেটা পাওয়া যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে এই 3 থেকে যদি আমি যোগ করি, তাহলে এই 3 থেকে যোগ করে দিলে আসবে twice MI XI² + YI² + ZI², যেটাকে আমরা twice I0 বলে থাকি। এটা হচ্ছে 3-dimensional বডির জন্য প্রিন্সিপাল অ্যাক্সেস থিওরেম, which is not very useful। একমাত্র স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া একটু সহজে কষে যায়, তাছাড়া এর কোনো আর আলাদা ইউটিলিটি নেই। কিন্তু ফর্মুলা এটা যা যোগ করলেই পাওয়া যাচ্ছে। ল্যামিনার বডির ক্ষেত্রে IX + IY = IZ, আর সেখানে যদি আমার ল্যামিনার বডির এক্সট্রা সিমেট্রি ডিমেট্রি থাকে, সেটা ব্যবহার করে অনেক সময় সহজে একটা জায়গা থাকলে অন্যটা বের করে নেওয়া যায়। ঠিক? হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যদি একটু কিছু বলেন। সেটা তো আগে দিনে বলেছি, কি বলবো? স্যার, মানে ওই যে টেবিলে যে মানে এটা মানে রোটেটিং টেবিলের উপরে দাঁড়িয়ে যে হাতটা যে কাছে আনলে বা আনলে টেবিলের যে স্পিড বেড়ে যায়। সেখানে তো ধরো DL ভেক্টর DT হচ্ছে এক্সটার্নাল টর্ক, তাই তো? কাজে তুমি যদি রোটেটিং টেবিলে একদম কেন্দ্রে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার উপর কিন্তু বাইরে থেকে কোনো টর্ক থাকবে না, কারণ যে ফোর্স গুলো থাকবে, ধরো বাড়িতে ফ্রিকশনাল ফোর্স ইত্যাদি, সেগুলো দুদিক দিয়ে কেটে কুটে যায় তার টর্ক গুলো। টর্ক যদি না থাকে তাহলে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হবে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা সেটা তো I ওমেগা, একটা রিজিড বডির ক্ষেত্রে। আর সেই আইটাকে এবার তুমি যদি হাত ছড়িয়ে দাও, তাহলে কি হচ্ছে? তোমার আইটা বেড়ে যাচ্ছে, কারণ আইটা কি ভর শুধু নয়, ভরকে দূরত্বের বর্গ দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে হাত ছড়িয়ে দিলে সেটা বেশি বেশি দূরত্ব হলো, তাই তো? তাহলে এবার যদি হাতটা কাছে নিয়ে আসো, তাহলে আইটা কমে যাবে, কিন্তু এক্ষেত্রে কি হবে? এলটাকে তো একই থাকতে হবে, কারণ বাইরে থেকে ওর টপ নেই। এল একই আছে, আই কমে গেছে, তাহলে ওমেগা বেড়ে যেতে হবে। এই এটা তো, এগুলো তো খুব সহজ, এগুলো তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে। স্যার, ওই যেটা পৃথিবীর মানে এরকম একটা কোশ্চেন ছিল এইচএসে, ওই পৃথিবীর ভর ঠিক রেখে যদি কৌণিক বেগটা যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় বা ডাবল হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে, এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। না দেখো, কৌণিক বেগ যদি বেড়ে যায়, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে সেটা তো দিনের দৈর্ঘ্য মানে কি 24 ঘন্টা একবার হয় কেন না? 24 ঘন্টা 360 ডিগ্রি ঘুরে বলে। তাহলে যদি কৌণিক বেগ দ্বিগুণ হয়ে যায়, তো দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা হয়ে যাবে। এটা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম ইত্যাদি কোনো সম্পর্ক নেই। এটা 360 ডিগ্রি ঘুরে আসলে বা 2π ঘুরে আসলে এক রোটেশন হয়। 2π ঘুরতে কতটা সময় লাগছে, এই 2π বাই কি করলেন পাচ্ছি ওমেগা। তো ওমেগা যদি ডাবল হয়ে যায়, কি অর্ধেক হয়ে যাবে, স্যার, তাই ওটা না? I1 ω1 = I2 ω2 এটা দিয়ে করে। I1 সেখানে ব্যাপারটা আলাদা। I1 ω1 = I2 ω2 ইত্যাদি করতে গেলে তোমাকে প্রথমত কেন পাল্টাচ্ছে তার একটা কারণ ভাবতে হবে। সেক্ষেত্রে যেটা হয় যে, ধরো বাইরে যেটা প্রশ্নটা টিপিক্যালি করা হয়, যে বাইরে থেকে একটা উল্কা বৃষ্টি হলো, বিরাট বড় একটা উল্কা এসে পৃথিবীতে আঘাত করলো, সেই উল্কা কিছুটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে এসছে, সেটা তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেড়ে গেছে, কিংবা কোনো কারণে মোমেন্ট অফ ইনার্শিয়া পাল্টে গেছে, সেই ক্ষেত্রে সেভাবে করা। তোমাকে তো সেগুলো গোটা প্রশ্নটা সেভাবে দেখতে হবে না। তুমি যদি বলে দাও যে ওমেগা বেড়ে গেছে, তাহলে তো ঠিক পাল্টাবে, সাথে ওমেগার ব্যস্তানুপাতে পাল্টাবে। এটার সাথে তো কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামের সম্পর্ক নেই। এবার প্রশ্ন হতে পারে যে ওমেগাটা ওরকম পাল্টাচ্ছে কেন, সেখানে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ব্যবহার করছো কি করছো না, সেটা তোমার প্রশ্নের উপর নির্ভর করবে। হ্যাঁ, ধরো
একটু কমপ্লিকেটেড জায়গায় বলি, ধরো একটা প্ল্যানেটের চারদিকে একটা স্যাটেলাইট ঘুরছে, সার্কুলার অরবিটে ঘুরছে। সার্কুলার অরবিটে ঘুরছে মানে কি? মানে হচ্ছে সে তো এদিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্র্যাভিটি তাকে ঠিক এতটাই টেনে আনছে যে সে ঠিক একই দূরত্ব বজায় রেখে যাচ্ছে। এইবার ধরো তুমি ভিটাকে টুয়াইস ভি করে, এখানে ভিটাকে 2v করলে না, ভিটাকে ধরো 1.2v করে দিল, মানে কোনোভাবে হঠাৎ করে রকেট কিছু চালিয়ে স্যাটেলাইটের ভেলোসিটিটা বাড়িয়ে দিল, দিকটা একই রাখলে 1.2v হয়ে গেল ভিটা। এইবার গতিটা কিরকম হবে? সেখানে উত্তরটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এক নম্বর, এই যেহেতু এখন আরো বেশি জোরে যাচ্ছে, সেহেতু সে কিন্তু আর গ্র্যাভিটির জন্য ভেতর দিকে ঢুকিয়ে এসে এতটা ঢুকতে পারবে না যে আবার সেই সার্কেলের উপর পড়বে। তার মানে সে এখন একটা বড় কক্ষে যাবে, মানে বেসিক্যালি এটা উপবৃত্তাকার কক্ষে যাবে। এখন সেখানে ধরো তোমার যদি কেউ বলে যে উপবৃত্তাকার কক্ষপথের এই দিকটা কত দূরে আছে, মানে এটা কেন সবচেয়ে কাছের বিন্দু, সবচেয়ে দূরের বিন্দুটা কত দূরে আছে, তাহলে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন এবং এনার্জি কনজারভেশন ব্যবহার করে করতে পারো। কি করে করবে সেটা তোমরা ভেবে দেখো। আমি তোমার বলে দিলাম যে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এনার্জি এই দুটোকে কনজার্ভ করে কিন্তু এই প্রশ্নের পুরো উত্তর দেওয়া যায় যে আমি ভিটাকে যদি 1.2v করে দিই, 1.2টা আমি যে কোনো একটা অন্য যে কোনো সংখ্যা হতে পারে, খুব বেশি বড় করলে চলবে না, খুব বেশি বড় করলে তো সে তার উপবৃত্তাকার পথে যাবে না, সে একদম ছিটকে বেরিয়েই যাবে। কিন্তু ওরকম কোনো একটা দিক যদি দিই, তাহলে সে ঠিক ম্যাক্সিমাম কত দূরে যাবে এটা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে বের করে দেওয়া যায়। এবং আগের দিন আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টামের মানের সাথে এরিয়াল ভেলোসিটি, মানে কত এই রেডিয়াস ভেক্টর কোনটা কিভাবে সুইপ আউট করছে সেটা বলছিলাম, সেটা ব্যবহার করলে কিন্তু ঠিক কতটা সময় লাগবে সেগুলো সব কোষে বের করে দেওয়া যায়। এটা কিন্তু আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, তোমরা একটু ভেবে দেখ করতে পারো কিনা। কেপলারের যখন সেকেন্ড লটা প্রুভ করা হচ্ছিল, হুম, তখন মানে মানে উচ্চ মাধ্যমিকে ধরে নেওয়া হচ্ছিল যে সার্কুলার অরবিট ধরে নেওয়া হচ্ছিল। হ্যাঁ সার্কুলার ঠিক, কিন্তু মানে ওই এইবার হ্যাঁ ঠিক সান আর আর্থ। তোমার যেটা বললাম আমি, সেটা হচ্ছে সেকেন্ড ল, সেকেন্ড ল সার্কুলার অরবিট ধরার কোনো মানে হয় না আলাদা করে। হ্যাঁ, থার্ড লর কথা বলছো বোধ হয়। সেকেন্ড ল যেহেতু থার্ড লতেও করা হয়েছিল, সেকেন্ড লটাও ওরকম সার্কুলার ধরে সার্কুলার অরবিট প্রমাণ করার কিছু নেই, কারণ বেগ যদি সমান থাকে, সার্কুলার অরবিটে সমবেগে যায়, সমবেগে গেলে সমান সমান এরিয়াতে যাবে, সেটা তো ট্রিভিয়াল। হ্যাঁ, কিন্তু কেপলার সেকেন্ড ল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের ফল। সেটা সার্কুলার হোক, যে কোনো অরবিট হোক, সার্কুলার হোক, এলিপ্টিক্যাল হোক, হাইপারবোলিক হোক, সব অরবিটেই খাটবে। কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন তার যে মান, সেটাই তো আসলে এরিয়াল ভেলোসিটি, মানে ওই ক্ষেত্রফল সুইপ আউট করার ভেলোসিটির সাথে সমানুপাতিক। এখন আমি যেটা বলছি কেপলার থার্ড ল, সেটা তোমরা হায়ার সেকেন্ডারিতে প্রমাণ করেছিলে সার্কুলার অরবিট ধরে। এইভাবে যদি তুমি এখানে ভেলোসিটি v1 ডিসটেন্স r1 আর এখানে ভেলোসিটি v2 r2 ধরে নাও, এনার্জি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনটা কাজে লাগাও, আর তার সাথে সাথে এলিপসের বেসিক যে প্রপার্টি, মানে এলিপসের ক্ষেত্রফল কতটা হয় ইত্যাদি, এগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু কেপলার থার্ড ল তোমরা এখান থেকেই প্রমাণ করতে পারবে। বইতে পড়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে বের করে দেওয়া আছে, কিন্তু আমি বলছি যে একদম কনজারভেশন ল গুলো থেকেই কিন্তু কেপলার থার্ড ল প্রমাণ করে দেওয়া যায় এলিপ্টিক্যাল অরবিটের জন্য। সেটা কি করে করবে ভেবে দেখো, তাহলে আমার হোমওয়ার্ক। হ্যাঁ স্যার, ঠিক। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারোর? স্যার একটা অন্য প্রশ্ন আছে, আপনাকে আবার কবে পাবো, এটাই প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। কোথা থেকে? মানে আপনার সাথে এইভাবে মানে দেখো, যোগাযোগ আমাকে
এইভাবে পড়ানো তো একটু শক্ত, কারণ এরপর তো আমার ক্লাস শুরু হয়ে যাবে আগস্ট হ্যাঁ ফার্স্ট। হ্যাঁ অবশ্যই। তোমরা যেটা করতেই পারো সেটা হচ্ছে আমার ইমেল আইডিটা নিয়ে রেখো ম্যামের কাছ থেকে, প্রশ্ন থাকলে মেল টেল করো, যদি মেলের উত্তর না পাও তাহলে আবার মেল করো, কারণ আমি মাঝে হ্যাঁ মধ্যে এই মেল ভুলে যাই। হ্যাঁ 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 মানে হ্যাঁ। একবার মেল করেছো আবার উত্তর পাওনি, লজ্জায় মেল করছো, সেটা করলে কিন্তু উত্তর পাবে না। না স্যার, বলছি আপনার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানে যদি কমেন্ট করি তাহলে ওগুলো কি আপনি দেখেন মাঝে মাঝে? মাঝে মাঝে দেখি, খুব বেশি দেখি যে তা নয় কিন্তু। আচ্ছা আচ্ছা। আসলে সমস্যা হচ্ছে ইউটিউবের যে অ্যালগরিদম, তাদের কোনো আরো যেটা সমস্যা আছে, যাতে কোনো প্রশ্ন কোনো কমেন্টের উত্তর দিয়ে থাকলে তার উত্তরে যদি কেউ একবার লেখে, সেটা কিন্তু আমি প্রথম, সেটা যদি আমি না ঢুকি তাহলে দেখতে পাই না। এমনিতে কেউ কমেন্ট করলে হয়তো নতুন কমেন্ট দেখা যায়, কমেন্টের রেসপন্স করা থাকলে সেগুলো আর সহজে দেখায় না, আবার সেটিং চেঞ্জ করে দেখতে হয়। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলছিলাম, মানে আপনি তো মানে খুবই মানে ম্যাজিকের মতো অনেক কিছু কভার করে দিলেন 5 দিনে, সেগুলো সবই বোঝা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যেসব স্টুডেন্টদের একটু মানে না। আমার মনে হয় এগুলোকে আরো 2-3 বার দেখা এবং তারপর বই হ্যাঁ পড়া। আর যদি ওইটাই প্রথম কথা যেটা খুব দরকারি কথা, সেটা আমি সবাইকে বলে রাখি, ফিজিক্স স্পেক্টেডর স্পোর্ট নয়, কোনো সায়েন্সই নয়। তুমি বসে বসে দেখে বুঝে যাবে এটা হয় না, নিজেকে করতে হয়। হ্যাঁ, সেই জন্য যদি কেউ খুব ভালো, এই যে যেটা একটু আগে দেবলিনা বললো, এটা খুব খারাপ কথা আমার সম্বন্ধে, যে এই যে ম্যাজিকের মতো বুঝিয়ে দেওয়াটা, এটা যদি কেউ করে থাকে, সে কিন্তু তোমাদের সাহায্য করছে না, সে তোমাদের ক্ষতিই করছে। কারণ তোমার যদি মনে হয় যে তুমি শুনে বুঝে গেছো, তাহলে কিন্তু তুমি নিজে চেষ্টা করবে না, এবং তাহলে কোনোদিনই বুঝতে পারবে। বোঝার পক্ষে সবচেয়ে ক্ষতিকারক দিকটা হচ্ছে বুঝে গেছি মনে করাটা। যদি তোমার যদি মনে হয় যে এটা আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু কষ্ট করে হয়তো চেষ্টা করলে বুঝে যাবে। যদি তুমি ভেবে নাও যে এটা বুঝে গেছি, বা হয়তো দারুণ বললো আমি বুঝে গেলাম, এটা যদি মনে হয়, তাহলে কিন্তু কোনোদিন বোঝা হবে না। নিজে না করলে কখনো বোঝা যায় না। হ্যাঁ, এবং সেই জন্য ক্রিকেট খেলা বাইরে থেকে দেখতে ভালোই লাগে, না খেললেও ফুটবলও তাই। সায়েন্স কিন্তু নিজেকে খেলতে হয়, নিজে না খেললে এনজয় করা যায় না। সায়েন্স নয়, হয়তো সব পড়াশোনার ক্ষেত্রেই তাই, আমি সায়েন্সের কথা বলছি কারণ সেটাই ভালো জানি বলে। যেগুলো বলা হলো সেগুলো নিজে চিন্তা করো, নিজে ভাবো, তাহলে হয়তো। হ্যাঁ স্যার, আমি ওইভাবে বলতে চাই, মানে আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওদেরকে মানে আমি তোমার কাছে আপত্তি, মানে এটাই বলছি, এই যে কথাটা অনেক সময় লোকে মনে করে, বাহ এটা দারুণ বুঝিয়ে দিল, হ্যাঁ সব বুঝে গেলাম, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। অন্য কেউ বোঝালে কিন্তু কখনো বোঝা যায় না, নিজেকে বুঝতে হয়। নিজে বোঝার এফর্টটা যদি কেউ না দেয়, বুঝে গেছি মনে করে, ও তো বলে দিয়েছে, দারুণ বলে দিয়েছে, বুঝে গেছি, তাহলে কিন্তু সেই বোঝাটা আরো অনেকদিন পিছিয়ে যায়। আমি সেই অর্থে কথাটা বলছি, এটা কিন্তু এটা আমি সবার জন্যই বলছি, আমি নিজের জন্য এটা, আমি যে কটা জিনিস ভেবেছিলাম যে আমি বুঝে গেছি, সেগুলো বুঝতে আমার অনেক অনেক বেশি দিন সময় লেগেছে, কারণ সেগুলো আমি তেমন ভাবিনি, বুঝেই তো গেছি, ভেবে কি হবে। কিন্তু যে কোনো ছোটখাটো জিনিসের মধ্যেও কিন্তু অনেক কিছু ভাবনার থাকে, সেই জন্য সেই ভাবনাটা নিজেকে একটু ভাবতে হয়। আর একটা জিনিস, সেটা আমি বললাম সেটাই যে ঠিক তা নাও হতে পারে, কিন্তু কাজে তুমি সেগুলো ভাবা দরকার, যে এই তো বলে গেল সবই কি ঠিক বললো, এটা তো আসলে ঠিক নয়, এটা তো মনে হতে পারে। সেটাও কিন্তু খুব দরকার। কেউ এটা বলছে বলেই সেটা ঠিক, সেটা বেদবাক্য মেনে নেওয়াটা কিন্তু উচিত না। নিজে যদি বুঝতে পারো, নিজে যদি বুঝতে না পারো, তাহলে হতে পারে তুমি সেটা ভুল ভাবছো বলে বুঝতে পারছো না, এটা হতেও পারে যে বলেছে সে ভুল বলেছে, তুমি হয়তো ঠিক ভাবছো। সেটা অন্তত 2-3 বার নানাভাবে ভেবে অন্যদের সাথে কথা বলে, এবং সবচেয়ে বড় দরকার হচ্ছে বন্ধুদের সাথে কথা বলাটা, অন্যদের বোঝাবার চেষ্টা করো, তাহলে নিজে বুঝেছো কিনা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, হ্যাঁ, তাহলে স্যার আপনার মেল আইডিটাই দিয়ে দেবো, কারণ ভিডিও গুলো তো অনেকে পরে দেখছে, মানে লাইভে তো সবাই থাকতে পারছে না। যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবসময়। আসলে লিখে, স্পেশালি ইউটিউব কমেন্টে লিখে উত্তর দেওয়াটা খুব যায় না, স্পেশালি অঙ্ক থাকলে অসুবিধা হয়, চেষ্টা করবো। আর সময় উত্তর না পেলে আবার যাতে হবে।
না জানলে কিন্তু উত্তর নাও পেতে পারো। হ্যাঁ, আপনার এই পদার্থবিদ্যার স্কুল ওটাও আমি শেয়ার করে দিয়েছি স্টুডেন্টদেরকে, তো সেটাই তাহলে হ্যাঁ তাহলে আপনার আপনার হুম ওই যেটা aizarcoal.ac.in ওইটাই দেবো তো স্টুডেন্টদের? তাও দিতে পারো, আমার পার্সোনালটাও দিতে পারো। আচ্ছা, আপনার পার্সোনালটা কোনটা? aনন্দ.dasgupta@gmail.com। আনন্দ.dasgupta@gmail.com, তাই তো? আমার মনে হয় আইডিয়া করাটাই ভালো, কারণ সেটাতে কম মেল আসে কম্পারেটিভলি, কাজেই মিস হয়ে ও যাওয়ার আচ্ছা চান্স কম। আচ্ছা মানে আচ্ছা আমাদের পার্সোনালটা এত হাবিজাবি মেল আসে সব বিভিন্ন জায়গা থেকে, যে মাঝে মধ্যে তার মধ্যে হারিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টদের তরফ থেকে আর আমার তরফ থেকেও। না, থ্যাংক ইউ তোমাকে, তুমি এটা ইনিশিয়েটিভ করেছো, সাংঘাতিক কাজ করেছো এই জিনিসটা। আমিও রাজীবের লেকচার গুলো শুনছি মাঝে মধ্যে, বাকিগুলো শুনবো। মানিকটা তো আগে শুনেছি, কিন্তু তাহলেও আবার শুনবো। ও আচ্ছা, মানিকদার ইয়ে আপনি শুনেছেন আগে লেকচার? হ্যাঁ, ওকে আমি ওর কথা, ওর এই বক্তৃতা, মোটামুটি এই বক্তৃতা আমি আগে শুনেছি, আর শুনতে দেখবো, ভালো না? আচ্ছা জি, আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে স্যার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। বাই।